আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ৫। লিখেছেন ফাবিহা মম। দম ফুরিয়ে আসছে, বুকে প্রচণ্ড চাপ লাগছে, চোখের দৃষ্টিও ঘোলা ঘোলা, কিচ্ছু দেখা যাচ্ছে না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন ব্যথায় মশগুল। মেহনুর যাওয়ার পর স্বস্তি পাচ্ছেন না। অব্যক্ত যন্ত্রণায় কাতরাচ্ছে মাহমুদা। চিৎকার করে কাউকে ডাকার অবস্থা শূন্য। সমস্ত শরীর ব্যথা, গলা রুক্ষ, কণ্ঠনালী শুষ্ক। ক্যান্সারের জীবাণু দেহের সর্বত্র যেন ছড়িয়ে গেছে। এখন আগের মতো স্বাভাবিক নেই। টপ টপ করে চোখের কোণে বেয়ে পানি ঝরছে। ঘনিয়ে আসছে সময়। নাস্তার ট্রে নিয়ে দরজা ঠেলল সাবা। হাসি মুখে ভেতরে ঢুকতেই থমকে গেল সে। বিছানার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। হাতের ট্রেটা প্রচুর ঠকঠক করে কাঁপছে। এক চিৎকার দিয়ে সবাইকে ডাকতে নিল। চিৎকারের জন্য মুখও খুলল, কিন্তু অবস্থা দেখে থেমে গেল সাবা। দ্রুত ট্রেটা নিয়ে টেবিলে রাখল সে। বিছানার বসে ক্রম্বভঙ্গিতে মাথায় হাত ছুঁয়ে বলল, ছোটো মা, ছোটো মা, খুব লাগছে। হঠাৎ কি হলো ছোটো মা? চোখ খুলুন, বন্ধ করবেন না। আমি আমি এক্ষুনি আম্মাকে ডেকে আনছি। ছোটো মা, শুনতে পাচ্ছেন তো? ও ছোটো মা, দয়া করে। অবস্থা বেগতিক। সাবা কথা শেষ করলো না। যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত বেগে ঘর থেকে বেরোলো। এবার সত্যি সত্যি চিৎকার দিয়ে সবাইকে ডাকলো। অস্থির কণ্ঠে গলার সুর উঁচিয়ে সুজলাকে ডাকলো, আম্মা, আম্মা, তাড়াতাড়ি বের হও, ঘর থেকে বের হও। সাবার উচ্চকণ্ঠ শুনে সুজলা ভারী চমকে গেলেন। এমনভাবে তো সাবা কখনো ডাকে না, কোনোদিন গলা উঁচাতে দেখেনি। বিপদের আশঙ্কা বুঝে তাড়াতাড়ি চোখ থেকে রিডিং গ্লাসটা খুললেন। দ্রুত মাথার ঘুমটা টেনে ঘর থেকে বেরিয়ে গেলেন। ভ্রু কুচকে সাবার দিকে তাকাতে আসনি ভয় শুধালেন, কিছু হয়েছে? অমন করে গলা ফাটাচ্ছিস কেন? সাবা অস্থির ভঙ্গিতে মায়ের দিকে তাকালেন। ওর কপাল মুখ ঘেমে একাকার। দুদফা শঙ্কার ছাপ চোখের মনিতে স্পষ্ট। রান্নাঘর থেকে ছুটে এলো শেফালি, হাত দুটোতে মাছ কুটার এঁটো। সাবাকে অদ্ভুতভাবে কাঁদতে দেখে বাস্তবভাবে জিজ্ঞেস করলো, ওই সেরি, চিল্লাসকে? ভালা কইরা আসল কথা ক, কপালে ঘাম মুছি নে। সাবা দ্রুত ঢোক গিলল। কপালটা ব্যতিব্যস্ত কায়দায় মুছতেই মাহাতিম চলে এলো। সিঁড়ি দিয়ে দ্রুত বেগে নামতেই কৌতূহল চোখে তাকালো। সাবা ডান হাতের উল্টো পিঠে চোখ ডলতেই ভীত কণ্ঠে বলল, ছোটমার অবস্থা ভালো না, শ্বাসকষ্ট উঠেছে, হাত পা দাপাচ্ছে। আমি আমি খাবার দিতে গিয়ে। কথাটা শেষ করতে পারল না। পুরো কথা শেষ না করতেই মাহাতিম ঝড়ের বেগে দৌড়ে দিয়েছে। ধাম করে দরজা খুলে ঘরের ভেতর ঢুকেছে। শেফালিও কোনো কিছু পরোয়া করল না। মাছের এঁটো হাতে হায় আল্লাহ বলে চিৎকার মেয়ে উঠল। সাবার কথাগুলো কর্ণগোচর হতেই সুজলা বিস্ফোরণ চাহনিতে থম মেরে গেলেন। ডান হাতের মুঠো থেকে রিডিয়ান গ্লাসটা থপ করে পড়ে গেল। চতুর্দিকের সব কিছু বানোয়াট, মিথ্যে, ভেলকিবাজি মনে হলো। সত্য মিথ্যের দোলন চালায় তিনি যেন বোধশক্তি হারিয়ে ফেলেছেন। যে সংসারটা ৩ বউ মিলে গড়লেন, ৩ নারীর হাতে ঠুনকো সংসারটা আনন্দনীয় ফুটল। ত্রয়ীর পরিচালনা সমস্ত দুঃখ কষ্ট লাঘব হলো। আজ সেই ত্রয়ীতে বিচ্ছেদের গ্রাস ভাঙল। সুজলা ধীরে ধীরে পা ফেলে কাঙ্ক্ষিত ঘরে গেলেন। কানে হইচই শোরগোলের মাতব চলছে। দরজার সীমানা ডিঙ্গিয়ে প্রবেশ করলেন ঘরে। চোখ ফেললেন বিছানার দিকে। শেফালি সেখানে বিছানায় মুখ গুজে মেঝেতে বসে আছে। সাবার কোলে মাহমুদার রুগ্ন মাথা। মাহাতিমের দু হাতে রুগ্ন দুখানা হাত। সুজলা পা টিপে টিপে খুব কাছে আসলেন। মাহাতিম কিছুটা সরে বসতে সুজলা শান্তভাবে বসলেন। মাহমুদা ফ্যাকাশে চোখে তাকিয়ে আছে। আদৌ স্পষ্টভাবে দেখছে কি না কে জানে। সুজলা হাত বাড়িয়ে মাহমুদার চিবুক ছুঁয়ে বললেন, ডাক্তার এসে যাবে ছোট বউ, কোনো চিন্তা করো না। নাতি নাতনির ঘরটা দেখে যেতে হবে না? এভাবে চলে গেলে চলবে? এতদিন ধৈর্য ধরেছ, আর কটা দিন সবুর করো। তোমার মেয়েকে আমার কাঁধে কেন ঝুলাচ্ছ? ঝুলিয়ে যেও না। আমি কি এত শক্ত আছি? দেখো না, বয়স বেড়ে গেছে, আজ ছুরি থেকে বুড়ি হয়ে গেছি। তুমিও যদি আমাকে কাঁধের দায়িত্ব বোঝা চাপাও, আমি একা একা আর কত দেখব? মায়ের কথা শুনে সাবা ঠোঁট কামড়ে কেঁদে ফেলল। শেফালি এখনও বিছানা থেকে মুখ গুজে আছে। ঘোমটা দেওয়া মাথাটা দমকে দমকে কাঁপছে। হাত দুটো মেঝেতে ফেলে রেখেছে। মাছের আষ্টে গন্ধ নাকে লাগছে। খোলা জানালা
দিয়ে হুড়হুড় করে এক পশলা বাতাস এলো। দূরের কোনো পুষ্পগঞ্জ থেকে মিষ্টি মুগ্ধর গন্ধ টেনে আনলো। মৃতপুরীর চারিদিকে অবলীলায় ছড়ালো। মাহাতিম শান্ত হয়ে আছে। হাতের মুঠোয় মাহমুদার কঙ্কালসার হাত দুটো স্নেহের বুলাচ্ছে। বিয়ের পর থেকে আজ অবধি শাশুড়িকে রাখতে দেখেনি। মনেও পড়ে না কোনোদিন উচ্চস্বরে কোনো কথা বলেছে। এত আস্তে আস্তে কথা বলতো যে কোনো পাষাণও যদি তার কথা শুনতো তবে পাষাণও মনটা বুঝিয়ে মোমের মতো গলে যেত। চরিত্রের বিচারে কোনোদিন ঝগড়া করতে দেখেনি। রুক্ষ মেজাজে থাকেনি, কারোর প্রতি আক্ষেপ করেনি। এক টুকরো পবিত্র হাসি সবসময় ঠোঁটে থাকতো। যতবার মাহাতিমের কাছে আসতো কথা বলতে এগিয়ে যেত। মাহমুদা মিষ্টি হাসিতে কপালে মাথায় হাত বুলিয়ে দোয়া করত। যেদিন শুনতে পেল মাহমুদা ভয়ানক অসুখে আক্রান্ত সেদিনই চোখের পাতা ভারাক্রান্ত হয়ে বুঝে এলো এমন নরম মনের মানুষটার এই পরিণতি হবে। মাহাতিম যেন মানতেই পারেনি। অনেকভাবে চেষ্টা করেছে মানুষটার আরোগ্য লাভের জন্য। নানাভাবে যোগাযোগ রক্ষা করে বিদেশি ডাক্তারদের খোঁজ নিয়েছে, কিন্তু সবার মুখে সেই একটাই কথা, রোগী মিরাকেল ছাড়া বাঁচবে না। তবুও তো হার মানেনি। টাকা থেকে শুরু করে যা প্রয়োজন সবই সাধ্যমতো দিয়েছে। আজ সব কিছু পরিপন্থিত এরকম অবস্থা দাঁড়াবে কে জানত। মাহাতিম নীরব চাহনিতে তাকালে হাসি দিয়ে বলল, আপনি আমাকে ঠকিয়ে দিলেন। আমার সৌভাগ্যর খাতায় জামাই আদরটা জুটল না। আপনার হাতের জামাই আদরটা দিলেন না মা। এই বাড়িতে 3 বার আসার সুযোগ হলো। প্রথমবার এসেছিলাম আপনার বাড়ির অতিথি হয়ে, দ্বিতীয়বার আসলাম জামাই হিসেবে। কিন্তু এইবার যে আপনি ধোঁকা দিবেন বুঝতে পারিনি। যদি জানতাম আপনার মনে মনে এমন গুবলে চলছে তাহলে কাজ ফাঁকি দিয়ে চলে আসতাম। কোনোভাবেই পায়তারা করতে দিতাম না। এতদিন বাইরে মানুষকে টেকেল দিতাম, এখন ভেতরের মানুষকে ধোঁকা দিয়ে বসলো। মাহাতিম দীর্ঘশ্বাস ছেড়ে চোখ নিচু করলো। পাশ থেকে সুজলা মন হয়ে আছে, খোলা জানালার দিকে লাল চক্ষুতে তাকিয়ে আছেন। এতক্ষণ যেটা টের পাননি সেটা অনুমান করা মাত্র শান্ত গলায় বলল, মেজবউ। সাড়া দিল না শেফালি। বিছানায় এখনো মুখ ডুবিয়ে আছে। সাবা ভেজা চোখে নাক টেনে শেফালির দিকে তাকালো, আর্দ্র গলায় ডাকলো, মেজমা। আম্মা ডাকে। কোনো হেলদোল নেই শেফালির, যেমন ছিল তেমনই রইল। সুজলা আবার গলায় বাড়িয়ে বলল, কলপার থেকে হাত ধুয়ে এসো, মাছের এঁটো হাতে বসে থেকো না। বেশ জোর দিয়ে বললেন সুজলা। সম্ভবত সেই প্রক্ষিতে শেফালির হুঁশ এলো। বিছানা থেকে মুখ তুলে দ্রুত বসা থেকে উঠল। দরজার বাইরে যেতেই হঠাৎ মাথা ফিরিয়ে বলল, মেহিনুর কই? উত্তরের জন্য পিছু তাকালো মাহাতিম। চোখ মুখ ফোলা শেফালির দিকে শান্তভাবে বলল, বাড়িতে নেই, সুরাইয়ার সাথে কলেজে গিয়েছে। প্র্যাকটিক্যাল খাতা সাইনের জন্য ডেট ছিল, সাইন করিয়ে এসে পড়বে। সবাই জানতো সময়টা চূড়ান্ত, যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটবে। এরপর সব ঠান্ডা শূন্য বিলীন। মাহাতিম নিজেকে স্থির রেখে প্রতি মুহূর্তের জন্য সজাগ থাকলো। ডাক্তার এসে মাহমুদার পালস দেখে নিল। চোখ দুটো অবস্থা অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করলো। এরপর শূন্য মুখে ঘর থেকে বেরিয়ে শেষ উত্তরটা জানিয়ে দিল। নির্বাক রইল সবাই, মুখে কোনো সাড়া নেই। সাবা অজু করতে কলপারে গেল, শেফালি গেল গোসল করতে, সুজলা গেলেন সুরাইয়াকে ফোন দিতে। পুরো ঘরের মধ্যে শুধু মাহাতিম রইল। মাহমুদার কাছে বসতেই বহু কষ্টে ঠোঁট নাড়ালো মাহমুদা। ক্ষীণ সুরে বলল, বাবা। মাহাতিম চটপট ভঙ্গিতে এগিয়ে গেল। ডান হাতটা খুব জোর দিয়ে 2 হাতের মধ্যে নিল। ফিসফিস কণ্ঠটা স্পষ্ট শোনার জন্য মাথা ঝুঁকিয়ে বলল, আমি শুনতে পাচ্ছি মা, আপনি বলুন। চোখ বন্ধ করলো মাহমুদা। মুখ দিয়ে লম্বা নিঃশ্বাস ছাড়তে রুগ্ন সুরে বলল, তোমাকে বিশ্বাস করি মাহাতিম। জীবনে তুমি অনেক বড় হও, তোমার ঘরে যেন সব সুখ আসুক। মার্জা ভাবিকে দেখে রাখিও। আমাকে মাফ করে দিও বাবা, তোমাকে ঠকাইনি। আমি রোগী মানুষ, আমি আগাছার মতো অন্যের উপর চলি, তোমাকে আপ্যায়ন করতে পারলাম না। মাহাতিম মাথা নিচু করে ফেলল, নিচের ঠোঁট কামড়ে ধরল। মাহমুদার দিকে তাকানোর ক্ষমতা তার নেই। 2 হাতের মুঠোয় থাকা হাতটা চোখের কাছে তুলল। মাহাতিমের বন্ধ চোখ ধাতস্থ হয়ে বলল, যেদিন আপনার অসুখের রিপোর্ট পড়লাম আমি স্বাভাবিক থাকতে পারিনি। কি করলে আপনি সুস্থ হবেন শুধু সেটাই চিন্তা করেছি। আপনার মেডিকেল রিপোর্ট কপি পড়ার পর শুধু মেহিনুরের মুখটা ভেসেছে,
আমি চাইলে আপনার মেয়েকে এখান থেকে ফিরিয়ে নিতে পারতাম, কিন্তু আপনার জন্য আগাইনি। মেহিনুর, আপনার আশেপাশে থাকলে আপনার চিন্তা কম হতো, অন্তত মনে মনে এতটুকু স্বস্তি থাকতো। আপনার মেয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে আপনার দেখাশোনা করছে। আপনার মতো মানুষকে আমি হারাতে চাই না। মাহমুদা প্রাণ্ডুল হয়ে মুখে হাসল, জলপূর্ণ চোখে হাসি এঁটে তাকালো। একটা অদ্ভুত শান্তির ছায়া সারা মুখে ছড়িয়ে আছে, চেহারার যেন অব্যক্ত জৌলসের দৃপ্তি। মাহাতিম তাকিয়ে থাকতে থাকতে ভাষা হারিয়ে ফেলল। রোগাক্রান্ত শেষ যাত্রাটা মানুষটার মুখে অদ্ভুত তৃপ্তি। মাহমুদা বেশ তাগাদার সুরে সাথে মাহাতিমের হাতে চাপ দিল, ছোট্ট সুরে বলল, গর্ভে মেয়ে ধরেছিলাম, সেই মেয়েকে দিয়ে ছেলে পেয়েছি। ভালো থেকো বাবা, তোমাকে সবসময় বিশ্বাস করি। প্রদীপের শেষ তেলটুকু যেন নিঃশেষ হয়ে গেল। খুবই ধীরগতিতে চোখের পল্লব নামালো, শরীরের সমস্ত বন্ধন আস্তে আস্তে আলগা করল। মাহাতিম মূঢ়ভঙ্গিতে ওই মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখের পাতা এক মুহূর্তের জন্য নড়ল না। দু হাতের ভেতর যে জীর্ণ হাতটা একটু আগে চাপ দিয়েছিল, সেটা সনর্পণে চাপহীন হচ্ছে। খসখসে ঠোঁট দুটো নিঃশব্দে কিছু আওড়ালো। শেষ বাক্য উচ্চারণ হতেই থেমে গেল নড়াচড়া। আজীবনের জন্য সব কিছু থেমে গেল। দুপুরের শেষ ভাগ, উদীয়মান সূর্যটা মধ্যগগন ছেড়েছে, কিছুটা পশ্চিম আকাশে হেলে গিয়েছে। কড়া রোদের তাপটা কম এখন। সুরাইয়া ও মেহিনুর কলেজ থেকে ফিরল। রসায়ন দ্বিতীয় পত্র খাতাটা সাইন করাতে বেশ ঝক্কি পোহাতে হয়েছে। ম্যাডামকে খুঁজে খুঁজে ক্লাস শেষ হবার জন্য অপেক্ষা করেছে। ওরা ক্লাসের বাইরে যখন সাইনের জন্য অপেক্ষা করেছিল, তখন সুরাইয়ার বাটন ফোনে কল এসেছিল। সুরাইয়া অভ্যস্ত স্বাভাবিকভাবে কলটা ধরলেও সুজলার কণ্ঠে তেমন কিছুই বুঝতে পারেনি। নেটওয়ার্কের ঘ্যার ঘ্যার শব্দের জন্য সব অস্পষ্ট বলা চলে। কেবল তাড়াতাড়ি আয় কথাটা শুনতে পেয়েছিল, সেটা নিয়ে তত চিন্তা হয়নি ওর। বাড়িতে ফেরার পর দুজন অবাক হলো। সুরাইয়া ভাড়া চুকিয়ে মেহিনুরের দিকে তাকালো, আরেকবার তাকালো মানুষ ভর্তি বাড়ির দিকে। মেহিনুরও সন্ধিহীন চোখে তাকিয়ে আছে। সুরাইয়া খুচরা টাকার ব্যাগে পড়তে তাজ্জব গলায় বলল, কেমন কেমন যেন লাগছে না? ফাঁকা বাড়িতে এত মানুষ কেন? কিরে মেহিনুর, কিছু কি জানোস? মেহিনুর বাড়ির দিকে দৃষ্টি রেখে নাসূচক মাথা দোলালো, স্পষ্ট করে জানালো সে কিছুই জানে না। অসংখ্য প্রশ্নের ঝুলি নিয়ে বাড়িমুখো হলো। মেহিনুরের হাতের প্র্যাকটিক্যাল খাতাগুলো সুরাইয়ার হাতে দিল, মুখে বলল, খাতাগুলো ধরো বুবু। সুরাইয়া চৌকিতে মেহিনুরের দিকে তাকালো, ওর কণ্ঠ মলিন কেন? কি হলো এখন? খাতাগুলো নিতে মেহিনুর যন্ত্র মানবের মতো আঙ্গিনায় এলো। চোখের সামনে ফুপিয়ে ফুপিয়ে শেফালি কাঁদছে। মেহিনুর নির্বোধের মতো তাকিয়ে থাকতে আশেপাশের মানুষজন দুপাশে চেপে মাঝ বরাবর রাস্তা দিল। মেহিনুর ডানে বামে মানুষের উপস্থিতি দেখতেই পা চালিয়ে এগুলো। শেফালির অবস্থা দেখে আসল রহস্য তিরোধান করতে বুকটা কামড়ে এলো মেহিনুরের। বৈদ্যুতিক শক লাগার মতো কয়েক পা পিছিয়ে গেল মেহিনুর। পেছন থেকে দ্রুত ধরে ফেলল সুরাইয়া। সেও বড় বড় চোখ হতে মায়ের দিকে তাকিয়ে আছে। শেফালি মেঝেতে বসে কপাল চাপড়াচ্ছে। সুরাইয়া খুব শক্ত করে মেহিনুরের বাহু দুটো ধরল, ঢোক গিলে পিছন থেকেই বলল, চল মেহিনুর। সুরাইয়া ঠোঁট ভিজিয়ে মেহিনুরের হাত ধরল। সরু কবজিটা 5 আঙ্গুল ধরতেই কাঙ্ক্ষিত রুমটার দিকে চলল। সেখানে আরও ভিড়, প্রচুর মানুষ গিজগিজ। সুরাইয়া ভেতরে ঢুকতে দাঁড়িয়ে পড়ল। পেছন পেছন টেনে আনা মেহিনুরের হাতটা ছেড়ে দিল। সুরাইয়ার পেছন থেকে বেরিয়ে এলো মেহিনুর। বিছানার দিকে তাকাতেই জমাটবদ্ধ অশ্রুটা গাল বেয়ে ঝরল। শটান হয়ে শুয়ে থাকা দেহটি চাদরে ঢাকা, মুখটা চাদর টেনে ঢেকে দিয়েছে। পাশে সুজলার শক্ত মূর্তি ভেঙে চুরে ধ্বংস। অবুঝ শিশুর মতো হাউমাউ করে কাঁদছেন। এরকম কান্না এত বছরের মধ্যে দেখেনি মেহিনুর। সাবাইকেও ওরকম শোকের কান্না দেখেনি। মাহাতিম ঘরে নেই, লোকজন নিয়ে দাফন কার্য দেখতে বেরিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব দাফন করতে হবে। মেহিনুর অশ্রুপূর্ণ চোখে বিছানার দিকে এগিয়ে গেল। একজন প্রতিবেশী মহিলা সরে গেলে সেদিকে উঠে বসল। চাদরের ফাঁক গলে পরিচিত হাতটা বিছানার পড়ে আছে। মেহিনুর টলমল চোখে সেই হাত ছুঁতেই দাঁত শক্ত করল। কি ঠান্ডা হাত! এত ঠান্ডা কোনো মানুষের হাত হয়? বরফের মতো ঠান্ডা হয়ে আছে। সকালে এই হাত ছুঁয়ে ছুঁয়ে কত যত্ন করলো।
সেই হাত এত ঠান্ডা, মাথাটা ঝিমঝিম করে উঠল। তৎক্ষণাৎ চোখ খিচালো মেহিনুর। মাথা ঘুরছে, কি যেন আপনা আপনি বন্ধ হয়ে আসছে। চোখ খুলতে চাইল, কিন্তু পারল না। শ্রবণেন্দ্রিয় যেন সুরাইয়ার মেহিনুর ডাকটা শুনতে পেল। চোখের পাতা টেনে টুনে খুলল মেহিনুর। ঝাপসা দৃষ্টিতে দেখতে দেখতেই চোখের সামনে আধার ঘনিয়ে এলো। মনে হচ্ছে সে পড়ে যাচ্ছে। ধপ করে একটা শব্দ বুঝতে পারল। এরপর কোনো জ্ঞান নেই। কেউ যেন ইচ্ছে করে চোখের পর্দা দুটো টেনে দিল। বুঝতে পারল না সদ্বিত নেই। আধ ঘন্টার ভেতর সব বন্দোবস্ত করলো মাহাতিম। জানাজার নামাজের জমায়েত হলো বহু পুরুষ। এক ডাকে মোল্লাবাড়ির ছোট বউর জন্য অসংখ্য মানুষ হাজির। পুরো দাফন কার্যের জন্য একটু দেরি হয়নি। গ্রামের বুজুর্গ লোকগুলো বেশ অমায়িক আচরণ করলো। গ্রামে মহিলাদের মুখে মুখে শোলগোল মৃত ব্যক্তির সুনাম। সবার তনুমনে শোকের ছায়াটা আলোড়িত হয়েছে। চোখ ভিজিয়ে মাহমুদার জন্য মানুষগুলো কুরানোর সম্মান বুঝি চলে যাওয়ার পর মুখরিত হয়। প্রতিটি স্তরে স্তরে তার সুলভ আচরণ নিয়ে মানুষ দুঃখ করে। মাহমুদার গমনের সবচেয়ে ভেঙে পড়েছে সুজলা। কেউ ওনার কান্নাকাটি থামাতে পারেনি। খবর শুনে চলে আসছে শাহনাজ, কিন্তু ফোনের মধ্যেই কেঁদে দিয়েছে সে। লাশ বেশিক্ষণ রাখা উপায় ছিল না। ধর্মীয় মোতাবেক দ্রুত দাফনের জন্য ব্যস্ত ছিল মাহাতিম। যেই মহিলাটা তারই কাছে জীবনের শেষ মুহূর্ত কাটিয়েছে, তাকে কষ্ট দেওয়াটা কঠিন। মেহিনুর এখনও সঙ্গীহীন। ডাক্তার এসে দেখে গেলেও ঘুমের সূচ দিয়েছে। শোকের ধাক্কাটা নিতে পারবে না সে। ইতিমধ্যে মোল্লাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে সবাই। তোপ থেকে শুরু করে সবাই ছুটে আসছে। শুধু বাদ যাচ্ছে প্রীতি ও মার্জা। মার্জাকে এখনও জানানো হয়নি। তাকে দেখাশোনার জন্য প্রীতি থেকে যাচ্ছে। সূর্য যখন ডুবে গেছে তখন বাড়ি ফিরল মাহাতিম। মাথার টুপিটা পকেটে ঢুকিয়ে ঘরমুখ হলো। সাদা পাঞ্জাবির স্লিপ দুটো গুটিয়ে মেহিনুরের খোঁজ নিল। জানতে পারল মেহিনুর জেগেছে, কিন্তু কথা বলেনি কোনো। মাহাতিম মেহিনুরের কাছে গেল। সাবা শিউরে কাছে বসে বসে পানিপট্টি করছে। মাহাতিম দরজা থেকে জিজ্ঞেস করল, ওর কি জ্বর? সাবা নাক টেনে কান্না চোখে তাকালো। মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে দিল। মাহাতিম হ্যাঁ সূচকের জবাব পেয়ে মেহিনুরের কাছে এসে বসল। মেহিনুর চোখ বন্ধ করে আছে, পেটের ওপর দু হাত রাখা, বুক পর্যন্ত কাঁথা টেনে রেখেছে। এখনো হালকা নীল শাড়িটা পরে আছে। সারাদিন কাপড় বদলায়নি। মাহাতিম ওর দু হাতের উপর হাত ছুঁয়ে দেখল। কি সাংঘাতিক! জ্বরের মাত্রা খুব বেশি লাগছে। এত তাপমাত্রা নিয়েও চুপ করে আছে। মাহাতিম বেশ চিন্তায় পড়ে গেল। লক্ষণ ভালো না। ধাক্কাটা বেশ ঠান্ডাভাবে নিয়েছে। এরকম হয়ে থাকলে মেহিনুর তো স্বাভাবিক হতে পারবে না। বেশ উদ্বেগের সাথে জিজ্ঞেস করলো মাহাতিম, জ্বরটা চেক করেছো? সাবা একটু সামলে নিয়ে বলল, না ভাইয়া, ঘরে থার্মোমিটার নেই, যেটা ছিল ওটা ভেঙে গেছে। মাহাতিম আবার প্রশ্ন করলো, তোমার কি মনে হয় জ্বরটা স্বাভাবিক? সাবা না ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, খুব বেশি। কি করব ভাইয়া, বাড়ির মধ্যে সব তছনছ। আম্মাই নিচে বিলাপ করে কাঁদছে। ছোটো মার যাওয়াটা এত কষ্ট পাবো ভাবতে পারিনি ভাইয়া। এতদিন ছোটো মা যেমনই ছিল আমাদের সাথেই ছিল, কিন্তু আজ থেকে কি করে নিজেকে মনটাকে বুঝ দিব? ওই বিছানাটা খালি পড়ে আছে, কেউ নেই। প্রতিদিন সকাল বিকাল আমরা সবাই ও ঘরে ঢু মারতাম। ছোটো মার কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতাম। আজ থেকে কাকে এসব বলবো? বিছানার দিকে তাকালেই কান্না পায়। কেউ নেই। মাহাতিম কথার বদলে দীর্ঘশ্বাস ছাড়ল। ডান পকেটের হাত ঢুকিয়ে সাবার উদ্দেশ্যে বলল, দুটো কাজ দিব, করবে? পকেট থেকে ফোন বের করলো মাহাতিম। নিজের জিমেল অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে প্রসন্ন কণ্ঠে বলল, বড় মাকে উপরে আসতে বলো, যদি না আসে বলবে আমি ডেকেছি। সাবা ডান হাতের উল্টো পিঠে চোখ মুছে তাকালো। বসা থেকে উঠে দাঁড়াতেই মাহাতিমের দ্বিতীয় কাজটা বলল, গা মুছে ওর শাড়িটা বদলে দাও। এই মুহূর্তে কোনো প্রশ্ন করো না। কাজ দুটো এক্ষুনি কমপ্লিট করবে। আমি আশেপাশে আছি। কোনো সমস্যায় পড়লে আমাকে ডাক দিবে। কথা বুঝেছ? মাহাতিম ফোনের কিবোর্ড আঙ্গুল চালাতে থাকলো। কথা মতো সাবা কোনো প্রশ্ন করলো না। চুপচাপ নিচে চলে গেল। মেহিনুরকে এভাবে রাখা যাবে না। যার জন্য এতদিন এই বাড়িতে রেখেছে আজ সে নেই। আর মোল্লাবাড়িতে রাখা চলবে না। সময় ঘনিয়ে এসেছে। মাহাতিম দ্রুত একটা অ্যাপ্লিকেশন লিখে মেল পাঠিয়ে দিল। সেন্ড বাই ট্রেন ক্লিক করতেই এক কপি নোমানকেও পাঠালো।
নোটিফিকেশনে MAB দেখে হোক বা ভক্তির চোটে নোমান সাথে সাথে চেক দিল। চা খেতে খেতে মেল পড়তে লাগলো। বেশ ফুরফুরে মেজাজে পড়তেই বড় চুমুক দিল সে। যেই মুহূর্তে লাইনটা পড়ল, ফস করে সমস্ত মুখ ভর্তি চা ঝর্ণার মতো ছেড়ে দিল। কি ছিল ওটা? চতুর্থ লাইনটা আবার পড়ল নোমান। আশ্চর্য স্তব্ধ হয়ে গেল। তোড়জোড় শুরু হলো চলে যাওয়ার। সবাই যার পরাণের অবাক। এমন অদ্ভুত সিদ্ধান্ত মানা যাচ্ছে না। শোকের ছায়া এখনো কাটেনি। বাড়িতে পৌঁছেছে সবাই। শাহনাজরা বাড়িমুখো। মাহাতিমের অবস্থা খুবই ব্রাগ্য। কী নিয়ে তাড়াহুড়া করছে কেউ জানে না। মেহিনুরকে রেডি করাচ্ছে সাবা, তাই রুমটা ভেতর থেকে বন্ধ। দরজার বাইরে দাঁড়িয়ে আছে মাহাতিম। ফোনে কথা বলছে নোমানের সাথে। নোমান যেন ঠিকঠাক মতো গাড়ি নিয়ে পৌঁছায়, সেটাই বারবার ঊর্ধ্ব গলায় বলছে। কপালে অসংখ্য ভাঁজ নিয়ে হাজির হলেন সুজলা। চোখে বিস্ময় ফুটিয়ে আশ্চর্য কণ্ঠে বললেন, মাহাতিম, তুমি চলে যাচ্ছ? এই অবস্থায় কিভাবে? কি আমরা তো বিশ্বাস হচ্ছে না। মাত্র কয়েক ঘন্টা আগে লাশ দাফন হলো, এরই মধ্যে চলে যেতে চাচ্ছ? মাহাতিম ব্যাপারটা ঠান্ডাভাবে সামলালো। ফোনটা পকেটে চুকিয়ে সুজলার দিকে শান্ত মেজাজে বলল, খারাপভাবে নেবেন না বড়মা, আমাকে এই মুহূর্তে যেতে দিন। আমি খুব স্বার্থপরের মতো বিহেভ করছি, সেটা বুঝতে পারছি। আমার এখানে থাকা খুবই প্রয়োজন, কিন্তু তার থেকেও বেশি প্রয়োজন ওর দিকটা ভাবা। কোনোভাবেই ওকে একা ছাড়তে পারবো না, আর সম্ভব না বড়মা। আপনি নিজে যেখানে শোক সামলাতে হিমশিম খাচ্ছেন, সেখানে ওর অবস্থাটা একবার ভেবে দেখুন। আমি হয়তো নির্দয়ের মতো আচরণ করছি, কিন্তু আমার কাছে কোনো উপায় নেই। এক মুহূর্তের জন্য থমকে গেলেন সুজলা। ধাক্কাটা নেওয়ার জন্য স্থির চোখে তাকালেন। চোখের পানিটা আঁচলের শেষ প্রান্ত দিয়ে মুছে শোকাতুর কণ্ঠে বললেন, তাহলে ওকে নিয়ে যাচ্ছ? মাহাতিম আসল ব্যাপারটা বুঝল। কিছুটা নরম হয়ে প্রসন্ন চোখে সুজলার দিকে তাকালো। এক দফা নিঃশ্বাস ছেড়ে বিমর্ষ গলায় বলল, একা ছাড়ি কিভাবে? এতদিন যার কথা চিন্তা করে এই বাড়িতে রেখেছিলাম, উনি তো নেই। শেষ পর্যন্ত চলেই গেলেন। আমার দায়িত্ব যতই বড় হোক বড়মা, বউ তো এভাবে ফেলে যাব না। ওর মানসিক অবস্থা ভালো নেই, শরীর যথেষ্ট খারাপ। ওকে আমার সাথে যেতে হবে। ওর ব্যক্তিগত থাকার জন্য সব ব্যবস্থা করা শেষ। ও আমার সঙ্গে যাচ্ছে। আপনি মনে ছোট করবেন না। ছুটি পেলে আপনার কাছে নিয়ে আসবো। শেষ কথাটা মোলায়েম সুরে বলল। তাতে লাভ হিসেবে সুজলা ঠিকঠাক বুঝলেন কিনা জানে না, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনোরূপে আপত্তি জানাননি। মাহাতিমকে প্রশ্নবিদ্ধ করল না কেউ, যদিও তৌফের মনে মনে অসংখ্য প্রশ্ন কিলবিল করছিল। ঘুরপাক খাচ্ছিল নানা উদ্ভট চিন্তা। তবুও সে মাহাতিমকে চেনে। বন্ধুকে চিনতে কোনোদিন ভুল হয়নি তার। মাহাতিমের ব্যস্ত হবার প্রবণতা খুব বাড়াচ্ছে। কেন মাহাতিম রাতের মধ্যে যেতে যাচ্ছে? ঘটনা কি স্বাভাবিক, নাকি স্বাভাবিকের আড়ালে লুকিয়ে আছে রহস্য? তো ব্যাপারটা নিয়ে দলবলের সাথে আলোচনায় বসলো। সিয়াম উদ্বিগ্নের সাথে বলল, তোরা ওকে আটকাস না, ও যেতে চাচ্ছে যাক। দুজনের কোয়ান্টিটি টাইম দরকার। ওরা খুব অল্প সময় পেয়েছে। ওই টুটটুট মার্কা ফিন্ডের জন্য শালা নিজের বউয়ের দিকে নজর দিত না। আমার রাগটা কোথায় হচ্ছে জানিস? হারা মূর্খটা আমাদের কিচ্ছু বলেনি। তোফ ও পেটে এত কথা লুকিয়ে রেখেছে যে তুই আমি চিন্তাও করতে পারবো না। সিয়ামের কথাকে গ্রাহ্য করল না তোফ। সম্পূর্ণ অন্য প্রসঙ্গে এমন একটা বেখাপ্পা কথা বলল, সবাই ওর দিকে ভ্রু কুঁচকে তাকালো। দূরে কোনো জায়গায় ফাঁকা দৃষ্টিতে তোফ তাকিয়ে আছে। সেদিকে দৃষ্টি রেখে আনমনা কণ্ঠে বলল, ক্লিয়ার লাগতেছে না। যোগাযোগ করলো কেন? এই কাজ কেন করতে চাইব? ওর দরকারটা কোন জায়গায়? তোফের অন্যমনস্ক ভাব দেখে আহাম্মক হলো সবাই। নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করে ফের তাকালো তৌফের দিকে। কয়েক জোড়া চোখ তখন কৌতূহল দপদপ করছে। তৌফের সেই খচখচানি কথাটা শুনতে চাচ্ছে। ফারিন প্রশ্নোত্তর দৃষ্টিতে তৌফের বাহুতে হাত রাখলো। ডান বাহুতে মৃদু চাপ দিতে সদ্বিত পেল তৌফ। চট করে চমকে উঠতেই ডান দিকে ফারিনের দিকে ফিরল। এক প্রস্ত ঝাঁঝালো বাক্যে ছুঁড়ে বলল, পিচেসের মতো তাকাই আছোস কেন? কামড়াকামড়ি করবি নাকি? ফারিন কথাটা আমলে নিল না। অন্য সময় হলে সেই লেভেলের ধমকে উঠত। আজ বেশ শীতল মেজাজে তৌফের বাহুটা চাপ দিয়ে বলল, তুমি কিছু লুকাচ্ছ তৌফ ভাই, মিথ্যে বলো না। আমার দিকে তাকিয়ে সত্য বলো। ধরা পড়ার ভঙ্গিতে ঢোক গেল তৌফ। নিজেকে আড়াল করার জন্য মিথ্যে হাসি দিয়ে বলল, আরে ধুর, আমি আবার কিছু লুকামো? আমার কাছে লুকালুকি কিছু আছে?
ফারিনও নাছোড়বান্দা, তৌফের মিথ্যাকে পাত্তা দিল না। আরও পোক্তভাবে জেরার জন্য শক্ত ভঙ্গিতে বলল, তুমি কিসের জন্য যোগাযোগ কথা বলছো? এটাও বলেছো ক্লিয়ার না। এখানে কি ক্লিয়ার লাগছে না? কি নিয়ে জগা খিচুড়ি পাকাচ্ছ? তোপ ভাই, তুমিও কি মাহাতিম ভাইয়ার মতো ছলচাতুরি শুরু করলে? কি লুকাচ্ছ তুমি? ফারিন শেষ প্রশ্নটা খ্যাপাটে সুরে বলল। তোফ ওর দিকে থেকে মুখ ঘুরিয়ে সাবার দিকে তাকালো। সবাই যে ওর দিকে উন্মুখ হয়ে তাকিয়ে আছে সেটা বুঝতে পারল সে। তোফ নিজের ঠোঁটটায় জিভ বুলাতেই নীতি বলে ওঠে, প্লিজ তোফ ভাই, তোমার পায়ে পড়ি, দয়া করে ভনিতা বন্ধ করো। তোমার ফেসে একদম বোঝা যাচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। তুমি যা লুকাচ্ছ সেটা যে সিরিয়াস কেস সেটাও আমরা বুঝতে পারছি। নীতির কথাকে টান মেরে সিয়াম নিজের দিকে ঘোরালো। মুখের ভাষা তুঙ্গে চড়িয়ে উগ্র মেজাজে বলল, তোর কি পঞ্চদশের বিষ ছোড়া হইছে? সামান্য একটা কথা বলতে কুতকুতানি শুরু করছোস কেন? ভালোভাবে বলা যায় না? তোরে যে সভ্য মানুষের মতো জিগাইতেছি, এত মজুর মজুর কেন করতেছোস ক? ঝাড়িটা খেয়ে সোজা হলো তোফ। একদম বিজ্ঞের মতো গম্ভীর চোখে তাকালো। ভাবসাব এমন যেন অঙ্কের মাস্টার জটিল ক্যালকুলেশন নিয়ে বসেছে। গলাটা খাকারি দিয়ে দরজার দিকে এক পলক তাকালো। ভেজানো দরজার দেখে আশ্বস্ত হয়ে একটু কাছে ঝুঁকে এলো। গলার সুর যথাসম্ভব নিচু করে বলল, আমার আব্বাজানের কাছ থেকে ইনফো জানছি। এই ইনফো কিন্তু যেমন তেমন ইনফো না, একদম গভীর ফাঁদের ইনফো। চেষ্টা করবি এইসব তথ্য যেন লিক না হয়। তোদের কি ঢাকাইয়া গ্যাঞ্জামের কথা মনে আছে? সবাই একযোগে স্মৃতি ঘাঁটতে লাগলো, মনে করতে লাগলো পুরনো কোনো ঘটনা। ঢাকাইয়া গ্যাঞ্জাম নামে অনেক ঘটনা তো অহরহই ঘটে, কিন্তু তার মধ্যে বহুল আলোচিত ঘটনা কোনটা? সামিক ভাবতে ভাবতে চট করে তাকালো, বিস্ফোরণ চোখে তাকিয়ে বলল, তুমি কি ওনার কথা বলছো না তো? ওই যে বনানীতে? হ্যাঁ সূচক মাথা দোলালো তোফ। ভারী নিঃশ্বাসটা শব্দ করে ছাড়ল। সবার দিকে তারা তাকাতে তাকাতে মোদ্দা কথায় ফিরল, বয়সটা বাড়ছে কিন্তু তেজ তেজ আর কমেনি। এখনো ভাই কথা বললে বারুদের মতো লাগে, কথার যা ধার। আমার আব্বা পর্যন্ত ওই ব্যক্তিরে সম্মান দিয়া চলে। এবার বুঝ বেটা, ওই লোকের ভিতরে কি আগুন না আছে। কোনো পলিটিক্সের সাথে যুক্ত নাই, কোনো দলেও সাপোর্ট টাপোর্ট করে না, একেবারে নিরক্ষেপ মানুষ। অথচ পলিটিক্সের নেতারা ওনার কাছে ধর্ণা দেয়। ব্যাপারটা বুঝতে পারছস কেউ? নীতি দুই ভ্রুকুচকে বেশ অবাক হয়ে বলল, আমি তো দেশে থাকি না, দেশের খবরও জানি না, কিন্তু তুমি যার কথা বলছো সে কি পলিটিক্স করতো? তো ফিকে হাসিতে গর্বের ভঙ্গিতে বলল, করতো মানে চুটাইয়া পলিটিক্স করতো। পুরা ঢাকার আন্ডারে যত ক্যাম্পাস আছে সব ওনারে এক নামে চিনে। এখনও ক্যাম্পাস গেলে পোলাপান সালাম ঠুকব। যে ডেঞ্জারাস পাবলিক ছিল, 19 থেকে 20 করলেই খালাস। তোফ কথাটা বলে ডান হাতে দিয়ে গলা বরাবর ছুরির চালানোর ভান করলো। বুঝিয়ে দিল মানুষটা কত ভয়ঙ্কর ছিল। চোখের সামনে আবছা একটা মূর্তি কল্পনা করলো নীতি। ভয়ে ঢোক গেল সে। পাষাণের মতো মুখ চিন্তা করতেই সব জল্পনা ভস্ম করলো তোফ। নিজের মোবাইল থেকে কথিত মানুষটার ছবি বের করলো। এই যে এই লোকের কথা বলছি, নে ধর। ভয়ের শিহরণটা পিঠ বেয়ে নামলো নীতির। আবারও ঢোক গেল এক দফা। এরকম ভয়ঙ্কর পলিটিশিয়ান একদম দেখতে চায় না। সাথে সাথে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। না সূচক সরে বলল, না না সরাও, আমি দেখব না। ওসব লোকদের চেহারা খুব ভয় করে, দেখলেই বুকটা ধকধক করে। সরাও তো, আমি দেখব না, দেখতে চাইও না। নীতি ছবিটা দেখতে না চাইলেও সাবির সেটা দেখল। ফোনটা হাতে নিয়ে পর্যবেক্ষণশীল চক্ষু দিয়ে বলল, তো ভাই কি ফাজলামি করছো? তুমি এটা কার ছবি ধরিয়ে দিলে? ইনি তো কোনো পলিটিশিয়ান না। ফিক করে মুচকে হাসলো তোফ। সোফায় সাহেবী ভঙ্গিতে গাটা ছেড়ে দিল। পায়ের উপর পা তুলে অ্যাটিটিউড ভঙ্গিতে বলল, ওই ব্রয়লার ইলিশ তুই দেশে থাকস, চিনিস কাউরে? শালা মফিস, চুপ থাক। মুখের ওপর দমিয়ে দিল তোফ। ততক্ষণে নীতি সরু চোখে মোবাইলের স্ক্রিনে দেখছে। অল্পক্ষণ তাকিয়ে থাকতেই মোবাইলটার নিজের হাতে নিল। খুঁটিয়ে খুঁটিয়ে যত দেখছে ততই আশ্চর্য হচ্ছে সে। এই চেহারার সাথে কল্পনার চিত্র মিলছে না, কোনোভাবেই যায় না। সিনেমার যেমন কাটাওয়ালা ভয়াল মুখ দেখে মনে মনে সেরকম কিছু ভেবেছে, কিন্তু এই যে ভিন্ন চিত্র। নীতি কিছুটা অদ্ভুত সুরে অদ্ভুত কণ্ঠে বলল, আনম্যারিড? তোফ হো হো করে ঘোর কাঁপিয়ে হাসল। নীতির মনে মনে কিসের ঘণ্টা বেজেছে সেটা বুঝতে পারল, কিন্তু আফসোস তোফের থামে না।
হাসতে হাসতে লুটোপুটি অবস্থা। নীতি মহাবিরক্ত হয়ে ভ্রু কুঁচকে বলল, এর জন্যই তোমাকে কিছু বলতে ইচ্ছে করে না। সবসময় বেহুদা কারণে হিহি করতে থাকো। এখন কি হিহি করার সময়? বাড়ির মানুষগুলো শুনলে কি ভাববে? বেশ জঙ্কির সাথে হাসি থামালো তৌফ। একটু শান্ত হয়ে হাসির দমক কাটিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, নজর দিস না ছাগল, উনি ম্যারিড, 2 বাচ্চার বাপ, ছেলে মেয়ে দুইটাই আছে। বাংলাদেশের মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিদের মধ্যে ইনি একজন। বিদেশের মাটিতে প্রচুর নামডাক হয়েছে। আর একজন নেই তুই। শেষ কথাটা ঠিক সাবিরের দিকে তাকিয়ে বলল, তুই উনারে পলিটিশিয়ান হিসাবে না, বিজনেসম্যান হিসাবে চিনছস, এবার বুঝছস হিসাব? তোফ কথার প্রসঙ্গটা আবারও ঘুরিয়ে নিল। কানে যে কথাটা এসেছে সেটা ধীরে সুস্থে বলতে শুরু করলো। সৌভিকের ভাষ্যমতে মাহাতিমের ফোন ট্যাপ হইতো, যেটাই বলতো, যার সাথে বলতো, সব রেকর্ড হইতো। এইসব কে করছে জানোস? ওই ডাইনি বেটি। বেটির তেল এত বেশি যে মাহাতিমের পিছে মানুষ লাগাইছে। মাহাতিমও কম না, ওরও ধান্দাবাজি কম দেখায়নি। ওই যে কি করছে আব্বা না আমারে বললে আমি জানতামই না। পুরো কথা মন দিয়া শোন। অয় প্রথমে সবার সাথে যোগাযোগ বন্ধ করে, কম বেশি সবার সাথেই ঝামেলা বাঁধায়। আমার সাথেও বেহুদা কারণে রাগ দেখাইছিল। কেন দেখাইছিল তখন বুঝি নাই, এখন বুঝছি। ওই ঝামেলার পর থেকে আমি নিজ থেকে ওর সাথে কন্ট্যাক্ট করতাম না। করতে চাইলেও ওই ঝামেলার গালাগালি মনে পড়তো। আস্তে আস্তে কাজের প্রেশারে পড়লাম, ওর সাথে যোগাযোগ কমাইলাম। ওর সাথে সবাই রাগ কইরা থাকলো, কেউই ওর ফোন দিল না। এদিকে ফোন দিলেও বন্ধ থাকতো। আবার মেহিনুরের ঘটনা নিয়েও সবার মনে মনে ক্ষোভ ছিল। ওর সাথে যখন যোগাযোগ কইরা কমাই যায়, তখন এদিক দিয়া রাস্তায় একটা ক্লিয়ার হয়, ওইটা আমার কেউই বুঝি নাই। রজনী যেই ফাঁদটা পাচ্ছিল ওইখানে কিছুই ধরা পড়ে নাই। বেটির মন থেকে সন্দেহ দূর হয়, ভাবে মাহাতিম এখন একা, মেহিনুরের সাথেও যোগাযোগ নাই, আমাদের সাথেও মিলবন্ধন নাই, তার মানে রাস্তা ফাঁকা, সব তছনছ হইয়া গেছে। অথচ মাহাতিম বাবাজি তলে তলে আকাম কইরা গেছে। ছোট মামির চিকিৎসা থিকা শুরু কইরা যাবতীয় খরচ একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে যাইতো। আর এই অ্যাকাউন্ট ওরও না, ওয়াসিফের পূর্বের ছিল। এইবার বল, কেউ কি ভুল কইরা ওয়াসিফ পূর্বের ঘাটাইতে যাইব? কারোর কি ওই সাহস আছে? পূর্ব এমন একখানা মাল রে ভাই, ক্ষমতা না থাকলেও ক্ষমতা লাগাইতে পারবো। মাহাতিম দেশে ছিল না ঠিকই, অথচ ওর বুদ্ধি দেখ কোন লেভেলে গেছে। একেবারে ওয়াসিফ পূর্বরে ধইরা সব ধামাচাপা। রজনীর মতো পাবলিক টাকা ফালাইয়া কাজ করায়, আর পূর্ব ভাই কাজ দিয়া কাজ সারায়। কত বড় কাহিনী হইছে এবার ভাব। এই ঘটনা আব্বা মশাই আমারে বলতে চায়নি, আমি টিপা টিপা খোঁচায় খোঁচায়া কঠোর সংগ্রামের পর বাইর করছি। ওয়াসিফ পূর্ব একসময় বেশ আলোচিত ছিল। ঢাকার সেই উত্তাল কাহিনী এখনও স্মরণীয়। প্রতিটা খবরে খবরে যার নামে হেডলাইন থাকতো, এখন সে নিরস্ত অবস্থায় থাকে, নিরপেক্ষ সাধারণ জনগণের মতো চলে। পরিবার নিয়ে দেদারে দিন কাটাচ্ছে। অমানসিক কষ্টভোগের পর সে আবারও স্বাধীন। ক্ষমতার চাবিকাঠি আবারও তার মুঠিতে। কবজা করেছে কিছু অনৈতিক সিস্টেম। এখনও তার আদর্শে দাগ লাগেনি। টাকার জোরেই হোক বা কিছু জনগণের আশ্বাসে সে এখনও নিজের শক্ত নীতিতে বলীয়ান। রাজনীতিতে কার্যকলাপে আর যুক্ত নেই, ছেড়েছে সরকারি দল। সব কিছু থেকে দূরে থাকলেও মানুষের প্রতি দায়িত্ব কমেনি, আজ বেড়েছে বহুগুণে। জীবনের একটা সময় খুব ভরসা করত রাজনীতির মূল নীতিতে। কিন্তু পদে পদে সে সংখ্যা বদলে গেছে, হারিয়ে গেছে মনুষ্য ধর্ম, ঢুকেছে অরাজকতার গ্রাস, যে গ্রাস থেকে মুক্তি পাওয়া কোনোদিন সম্ভব না। জীবনের দুঃখ সুখগুলো আমৃত্যু স্মৃতিপটে থাকবে, স্মরণে থাকবে সেই সব কালো অধ্যায়, যেই অধ্যায়ের প্রতিটি পাতায় কষ্ট ছিল, দুঃখ ছিল, হেরে যাওয়ার বেদনা ছিল, আত্মসম্মানে ধ্বংস ছিল। চোখ বুঝলে সেই দিনগুলো ধরা দেয়। কি বিমর্ষ ছিল, কি যন্ত্রণাদায়ক অনুভূতি ছিল। ওয়াসিফ পূর্ব আজও সেদিনের কথা স্মরণ করে। বেলা শেষে কোনো এক ক্লান্ত মুহূর্তে জেলের দিনগুলো মনে পড়ে একমাত্র প্রেয়সী, একমাত্র নারী, একমাত্র সঙ্গীর সেই কঠোর বিশ্বাস। পূর্ণতা কবির তুমি বড় বেহাইয়া ছিলে, না হলে ওয়াসিফ পূর্বের মতো হেরে যাওয়া কাঙ্গালকে তুমি ছেড়ে দিতে, ভুলে যেতে হয়তো
অন্য কারো সংসারে পাড়ি জমাতে। অফিসিয়াল গাড়িটা প্রস্তুত, দুটো লাগেজ তোলা শেষ। নোমান ড্রাইভিং সিটে বসে আছে। রাত এখন 8:15। গুরুম গুরুম গর্জনে মেঘ ডাকছে। মাঝে মাঝে আকাশ ছেড়ে ভয়ঙ্কর স্ফুলিঙ্গ হচ্ছে। বাতাসও ছেড়েছে খুব, মনে হচ্ছে বৃষ্টি হবে। উঠানের কোনায় কোনায় মানুষের জটলা, বেশিরভাগ সেখানে গৃহস্থ মহিলারা। সবার মুখে মুখে শোকের বুলি হচ্ছে। তার চেয়েও বেশি আলোচনা হচ্ছে মাহাতিমের যাওয়া নিয়ে। এমন একটা দুর্ভোগ সময় কি করে চলে যাচ্ছে। কেউ কেউ এটা নিয়ে ঘোর আপত্তি জানাচ্ছে, কেউ কেউ ব্যাপারটা নিয়ে যুক্তি বাক্য আওড়াচ্ছে। কেননা সবাই আজ নয়তো কাল শোক কাটিয়ে উঠবে, ভুলে যাবে আজকের এই ব্যথা। মেহিনুর পুরোপুরি জরাক্রান্ত, দেহের তাপমাত্রা ভয়ে ভয়ে আঁকড়ে বাড়ছে। কমার কোনো নামগন্ধ নেই। মাহাতিম আর দেরি করল না, 2 হাত বাড়িয়ে কোলে তুলে নিল। বাড়ি ভর্তি মানুষের সামনে এই অবস্থায় নিচে নামলো। গাড়ির দিকে যেতে যেতে তুমুল বাতাস ছেড়েছে, আকাশের বিদ্যুৎ পৃষ্ঠের আভাস। নোমান সিট থেকে নেমে দ্রুত দরজা খুলে দিল। বসের দিকে আশঙ্কাজনক কণ্ঠে বলল, স্যার, ওয়েদারটা ভালো লাগছে না, আপনি কি রিস্ক নেবেন? মাহাতিম সিটে বসতে বসতে স্বভাব সূচকে উত্তর দিল, ওয়েদারের সাথে কি রোম্যান্স করব? রিক্সের কথা আসছে কেন? তোমার যদি সমস্যা থাকে এক্ষুনি বলে দাও, আমি মাঝ রাস্তায় কোনো সিন ক্রিয়েট চাই না। নোমান তৎক্ষণাৎ জিভ কামড়ে না সূচকে বলল, ছি ছি স্যার, আমি ওটা মিন করিনি। আপনি তো ম্যামকে নিয়ে যাচ্ছেন, তার উপর ম্যামের খুব জ্বর। যদি অবস্থা ক্রিটিক্যাল হয় তখন তো মেডিকেল সার্ভিস পাবো না। মাহাতিম কোনো কথাই বলল না, শুধু চোখ ঘুরিয়ে নোমানের দিকে চাইল। তাতেই নোমান ভিড় মিখিয়ে কাচুমাচু ভঙ্গিতে সিটে গেল। সুজলা সহ বাকিরা সবাই এসে গেছে। তীব্র বাতাসে ধুলো উঠছে। সেই অবস্থায় বিদায় জানালো মাহাতিম। সুজলার হাতটা শক্ত করে ধরল, ভরসাজনক কণ্ঠ শান্তভাবে বলল, যে কোনো প্রয়োজনে শুধু একবার কল করবেন, বাকিটা আমি দেখে নিব। আপনি কোনো ব্যাপারে টেনশন করবেন না। এখনও আপনার দায়িত্ব কমেনি। আমার শালিকে 2টো অবিবাহিত আছে, তাদের কথা চিন্তা করে মুখে খাবার নেবেন। শরীরের প্রতি অবহেলা করবেন না। আমি পৌঁছে আপনাকে ফোন দিব, কোনো ভয় নেই। এবার দৃষ্টি ঘুরল শেফালির দিকে, মৃদু হাসি দিয়ে বলল, আপনাকে মেজমা বলবো নাকি মেজো মামি? আপনি যে এভাবে কাঁদবেন আমার জন্য নতুন ছিল। নিজেকে শক্ত করুন, এভাবে হাউমাউ করে কাঁদতে নেই। শুনেছি মৃত মানুষের কষ্ট হয়। আপনিও শরীরের প্রতি যত্ন নেবেন। অসুখ বিসুখ হলে কিপটিমি করবেন না, আমাকে কল দিবেন। আপনার সাথে তো পুরনো সম্পর্ক, মনে আছে না? বিদায়ের পালাক্রমে তৌফির দিকে তাকালো, চোখের ইশারায় বুঝিয়ে দিল, সব দেখে রাখিস, আমি আসছি। তৌফু চোখ বন্ধ করে আশ্বস্ত করলো, বুঝিয়ে দিল, কোনো টেনশন নেই, আমরা আছি। স্থির গাড়িটা স্টার্ট দিল নোমান। ইঞ্জিন চালু হতেই মৃদু মৃদু কাঁপছে। জানালার বাইরে সবার শোকাহত চেহারা দেখতে দেখতে গাড়িটা শো করে ছুটল। একটা চাপা নিঃশ্বাস ছাড়ল মাহাতিম, তাকালো মেহিনুরের দিকে। গাড়ির রুফটপ লাইটের মৃদু আলোয় লালচে মুখটা দেখা যাচ্ছে। ঠোঁট দুটোর মাঝে সরু ফাঁক, ফাঁক দুটো দিয়ে জ্বরের কাতরানো দমটা বের হচ্ছে। চোখের দুকোনা দিয়ে কিছু সময় পরপর অশ্রু পড়ছে। সিট থেকে টেনে কোলে বসালো মাহাতিম। মাথাটা বুকের বাঁ দিকটায় আগলে ধরল। মেহিনুরের তপ্ত গালটা পাঞ্জাবের ভেদ করে বুকে লাগছে। পুরো শরীরটা অতি মাত্রায় গরম। এসিটা অফ করে জানালা খুলে দিল। 2 হাতের ভেতর মেহিনুরকে জড়িয়ে রেখে মাথাটা পেছনে হেলালো মাহাতিম। তখনই বুকের কাছে ঘুমন্ত মাথাটা নড়চড় করে উঠল। তড়াক করে চোখ মেলল মাহাতিম। ওর ডান গালটা হাত রেখে আলতো সুরে বলল, খুব খারাপ লাগছে? মেহিনুর আধবোঝা দৃষ্টিতে তাকালো, শুকনো গলায় ঢোক গিলে ফিস ফিস করে বলল, পানি। ত্রস্ত ভঙ্গিতে পানি জোগাড় করল মাহাতিম। বাঁ হাতে মেহিনুরের আগলে রেখে ডান হাতে পানি ভর্তি বোতলটা এগিয়ে দিল। ঠোঁটের কাছে কাত করতেই কয়েক ঢোক পানি খেলো মেহিনুর। বোতলটা মুখ ভর্তি করতেই মেহিনুর আবার বলে উঠল, কোথায় যাচ্ছেন? মাহাতিম মুখ নিচু করল। মেহিনুরের কাছাকাছি মুখ এনে হালকা হাসিতে বলল, আমার নেভি ফ্রেন্ডের কাছে। তোমাকে এখন থেকে আমার কাছেই রেখে দেব, কোথাও যেতে দেব না। শুধু তুমি আর আমি থাকব। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল মেহিনুর। গলা আবার ভিজিয়ে নিভু নিভু চাহনিতে বলল, এবার আপনি মিথ্যে বললে আমি অনেক দূরে চলে যাব, আমাকে কোথাও খুঁজে পাবেন না। জ্বরের ঘরে প্রলাপ শুনে মিচকে হাসল মাহাতিম।
গরম নাকের ডগাটায় ছোট্ট জমিয়ে বসলো। আমাদের 2 থেকে 3 হতে হবে না? আজীবন কি 2 থেকে যাব? আধবুজা চোখ দুটো আবার বন্ধ করলো। ঠোঁটের কোণে লজ্জায় এক চিলতে হাসি ফুটতে চক্ষুকল ঘেঁষে 2 ফোঁটা অশ্রু গড়ালো। ওর ডান গাল থেকে হাত সরালো মাহাতিম। চোখের 2 কোণো মুছে নম্র গলায় বলল, তোমার কোলজোড়ে ছোট্ট আদরটা চলে আসবে মেহিনুর। তোমাকে আধো আধো কণ্ঠে পাগল করার জন্য আসবে। কপালে ছোট্ট চুমু খেয়ে মুখ তুলল মাহাতিম। ওর চুলের অরণ্যে শ্রান্তির নির্যাসে আঙ্গুল বুলাতে লাগলো। মেহিনুরও কিছুটা আরাম বোধে তন্দ্রায় ডুবে গেল। নোমান স্লোভাবে গাড়ি চালাচ্ছে, মনোযোগটা একদম ড্রাইভিংয়ের দিকে। মাহাতিম স্বাভাবিকভাবে সামনে তাকাতেই হঠাৎ লেফট মিররে থমকে গেল। চোখ স্থির করে তৎক্ষণাৎ ভ্রু কুঁচকালো মাহাতিম। লেফট মিররে ওটা কি? গাড়ির পেছনের দৃশ্যটা বাঁদিকের মিররে ফুটে উঠেছে। পেছন থেকে ধাওয়া করছে 2টো বাইক। শান্তভাবে ঢোক গিলল মাহাতিম। সিচুয়েশনটা নর্মাল লাগছে না। বড্ড গোলমালে ব্যাপার। 2টো বাইক ধাওয়া করছে, ব্যাপারটা স্বাভাবিক না। এর মধ্যে আবহাওয়া খারাপ, মৃদু বাতাসের ঝাপটা চলছে। চতুর্দিকে অন্ধকার, ওদের মুখ দেখা যাচ্ছে না, সেটা হেলমেট ঢাকা। লেফট মিররে চুপচাপ দেখে যাচ্ছে মাহাতিম। তার চোখে স্থির, মাথাটা ঠান্ডা। এই মুহূর্তে অস্থির হলে চলবে না, তাকে ঠান্ডা মাথায় আগাতে হবে। ওরা কেন ধাওয়া করছে সেটা বুঝতে হবে। মাহাতিম লেফট মিররে দৃষ্টি রাখা অবস্থায় নোমানের উদ্দেশ্যে বলল, 2টো বাইক ফলো করছে, খবরদার গাড়ি থামাবে না। আমি না বলা পর্যন্ত অ্যাকশনে যাবে না। চৌকিতে ভিড়মি খেল নোমান। এতক্ষণ খুব শান্ত মনে গাড়ি চালাচ্ছিল। পেছনে কে বা কারা আসছে সেদিকে খেয়াল করেনি। স্টিয়ারিং ধরা অবস্থায় রাইট মিররে তাকালো। বসের দৃষ্টিশক্তি আসলেই লাজোয়াব। পেছন থেকে আসলেই 2টো বাইক ফলো করছে। বস কি চমৎকার ধরে ফেলেছে? অথচ এই কাজটা তার করা উচিত ছিল, কেননা ড্রাইভটা এখন তার আন্ডারে। নোমান তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে গাড়ির লুকিং মিররে তাকালো। পেছনে বসা মাহাতিমের উদ্দেশ্যে অবাক কণ্ঠে বলল, এই চামার 2টো কারা? আমাদের কেন ফলো করছে? আপনি যে বাক্য করছেন এই খবর তো কেউ জানে না। মাহাতিম চট করে লুকিং মিররে তাকালো। নোমানের দিকে চোখাচোখি দৃষ্টি হেনে গম্ভীর গলায় বলল, আমি এদের চিনি না। যেহেতু চিনি না তাই অ্যালার্ট থাকো। আমি না বলা পর্যন্ত পাকনামো করতে যাবে না। গাড়িতে আমি একা নই। শেষ কথাটা কার জন্য ছিল বুঝতে পেরেছে নোমান। কথা হলো, এই লোক 2টো কারা? এভাবে রাতের আধারে ধাওয়া করাটা স্বাভাবিক না। মাহাতিম 1 মিনিটের জন্য হাত দুটোর মাঝে তাকালো। মায়াভরা শুকনো মুখটা ঘুমে ঢলে আছে। কি নির্ভার সেই মুখ, কি নিষ্পাপ সেই অবয়ব। নবজাত কিশলয়ের মতো ঠোঁট দুটো জ্বরের ঘোরে কাঁপছে। ওই ঠোঁট দুটোকে নিজের উষ্টাধয়ে ছোঁয়ার জন্য বেকুল ছিল মাহাতিম। জ্বরের তপ্ত ছোঁয়াটুকু নিজের ঠোঁটে নেওয়ার জন্য বড্ড আকুবিকু করছিল। কিন্তু গাড়িতে নোমান আছে। সে শুধু স্বামীরূপে নয়, কারোর বস হিসেবেও আছে। যদিও নোমান পিছনের দিকে তাকায়নি, তার স্বভাবে এটা একটা মার্জিত দিক। মানুষের প্রাইভেসি ব্যাপারটা নোমান বুঝে। গাড়িটা এখন মেইন রোড ধরেছে, ঝড়ো হাওয়ার জন্য মানুষ কম, যানবাহন তেমন একটা নেই। 2-একটা ট্রাক হুটহাট পাশ কাটিয়ে যাচ্ছে, তাও অন্যদিকে খেয়াল নেই। জানালা দিয়ে ধুলো মিশ্রিত বাতাস ঢুকছে, তবুও সেটা বন্ধ করেনি। স্পিড এখনও 70-এর সীমাবদ্ধ, সেটা বাড়ানোর জন্য তাগিদ আসেনি। নোমান খুব দক্ষভাবে ড্রাইভ করছে, এমনভাবে করছে যেন পিছনের বাইকরা না বুঝুক। মাহাতিম সন্তর্পণে হিসাব কষে যাচ্ছে। কয়েক কিলোমিটার যাওয়ার পর হঠাৎ বাইক 2টো পিছিয়ে গেল। আয়নায় তাদের দৃশ্যটা আস্তে আস্তে মিলিয়ে গেল। নোমানও ড্রাইভিং করা অবস্থায় ব্যাপারটা দেখতে পেয়েছে। ওরা পেছনে আর ফলো করছে না। তাহলে কি ভয় পেল? অমন করে পিছালো কেন? নোমান হাসি দিয়ে যেই স্বস্তির নিঃশ্বাস ছাড়বে, ঠিক তখনই লোহমর্ষক কাণ্ডটা ঘটালো। সামনে থেকে মুখোমুখি অবস্থা একটা কালো গাড়ি আসতেই চেঁচিয়ে উঠল মাহাতিম, নোমান থামো! তৎক্ষণাৎ গাড়িটা থামালো নোমান। ভয়ঙ্কর একটা সংঘর্ষ হবার আগেই ব্রেক কষল সে। স্টিয়ারিং ধরে নোমান হাঁপাচ্ছে, চোখ দুটো বিস্ফোরিত হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। সামনে থেকে আগত গাড়িটা হিংস্রভাবে দাঁড়ানো। আরেকটু হলেই ভয়াবহ দুর্ঘটনা হতো। এরকম অবস্থা এই প্রথম হলো। মাহাতিমের অধীনে অনেক বছর হলো কাজ করছে, কিন্তু আজকের মতো
অবস্থা কখনো হয়নি। আগত গাড়িটা কালো অন্ধকারে সামনের দুটো হেডলাইট জ্বলছে। মাহাতিম ডান হাত বাড়িয়ে পুরো ব্যালেন্স সামনে নিয়েছে। যদি ডান হাতের সামনের সিটটা না ধরতো তাহলে তাল সামলাতে গিয়ে কপাল বাড়ি খেত। নোমান স্টিয়ারিং থেকে ডান হাত তুলে ঘাড় মাখতো, কপালটা মুছল, ঢোক গিলে শঙ্কিত গলায় বলল, আরেকটু হলে গাড়িটা উল্টে যেত স্যার। এই হারামজাদারা প্ল্যান করে এসেছে। আমাদের কাছে সিকিউরিটি নেই। আমার পিস্তলটা জিপে ফেলে এসেছি। এখন কি করব স্যার? গাড়ি থেকেও নামা যাবে না। বাঁ হাতটা শক্ত করল মাহাতিম। সাথে সাথে মেহিনুরের গরম মুখটা বুকে গজে গেল। তপ্ত নিঃশ্বাসটা পাঞ্জাবের ভেদ করে চামড়ায় লাগছে। মাহাতিম সোজাসুজি সামনের দিকে তাকিয়ে আছে। সেই মুখোমুখি গাড়িটা হিংস্র চোখে দেখছে। ইচ্ছে করছে গাড়িটাকে এখনই গড়িয়ে দিতে। নোমান কোনো উত্তর না পেয়ে আবার বলতে নিল, স্যার। দাঁতে দাঁত পিষে থামল মাহাতিম। চুপ, কথা না। কথার অবর্তনীয় তেজে চমকে উঠল নোমান। বস চটে গেছে। আর কথা বাড়ায়নি। বস যেহেতু শান্ত হয়ে আছে তাহলে চুপ থাকা দরকার। মাহাতিম একবার ডানে আরেকবার বামে তাকালো। দুদিকে কেউ নেই। মাথাটা পিছু ফিরিয়ে দেখলো পিছনও খালি। বুঝতে আর বাকি রইল না পেছন পেছন বাইক দুটো স্টকে গেছে। ওরা গুপ্তচর ছিল। মাহাতিম পুরো নকশাটা আঁচ করতে পারল। একদম খাপে খাপে মিলিয়ে ফেলল। মাথা ঘুরিয়ে সামনে তাকাতেই ওই গাড়িটার পাশে আরেকটা গাড়ি আসলো। নোমান উত্তেজনার চোটে বিস্মিত হয়ে বলল, ওরা আমাদের ঘিরে ধরেছে স্যার। এক্ষুনি না পালালে ফেসে যাব। বলতে দেরি সামনে থেকে ভোব জাতীয় হুঙ্কার শুরু হলো। গাড়ি দুটো ইঞ্জিন চালু দিয়েছে। মাহাতিম আর দেরি না করে উচ্চকণ্ঠে বলে ফেলল, গাড়ি ব্যাক নাও, কুইক। দেরি করো না নোমান। নোমান একটু দেরি করল না। বাধ্য কর্মকর্তার মতো মনিবের কথা শুনল। একটু পিছিয়ে নিতে এক চান্সে গাড়িটা ঘুরিয়ে ফেলল। প্রচণ্ড স্পিডে ওই দুটো গাড়ির আসছে। নোমান চোখে মুখে বীভৎস রাগ ফুটিয়ে দাঁত কটমট করল। কি যেন মেজাজে গজগজ করে বলল, চামড়ার বাচ্চারা খেলা শুরু করছে। একটু আগে অ্যাক্সিডেন্ট হতে গিয়ে হলো না, এখন ধাওয়া করছে। এমন কেন করছে স্যার? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। নোমানের উৎকণ্ঠা দেখে কিছুই বলল না। মাহাতিমের টেনশন শুধু মেহিনুরকে নিয়ে। ওকে এই অবস্থায় আনা ভুল হয়েছে। যদি জানতো এমন কিছু হবে তাহলে সে থেকেই যেত। দুদিন কাটিয়ে ফিরে আসতো। কিন্তু উপায় নেই। ওই বাড়িতে থাকা যায় না। চতুর্দিকে শোকের ছোঁয়া। মাহাতিম গভীর করে এক দম নিল। ঠোঁট দুটো গোল করে নিঃশ্বাসটুকু ছাড়ল। তুমুল স্পিডে গাড়ি চলছে। ৮০-র গতিসীমা ছুঁয়ে ফেলেছে। বাইরে ঝপ করে বৃষ্টি শুরু হলো। জানালা দিয়ে বৃষ্টির ছাট ঢুকছে। মাহাতিম দ্রুত জানালার কাছ উঠাতে থাকলে নোমান তখন বলল, স্যার, ওরা ফলো করছে কেন? মাহাতিম ডান দিকটায় জানালাটা লাগালো। তুখোড় বৃষ্টি পড়ছে। আকাশটা পৈশাচিক সুরে ডাকছে। মেঘে মেঘে গর্জে উঠছে খুব। রাতের চাদর চিরে দিনের আলো ফুটলো। সাথে সাথে ঠাস করে মেদিনী কাঁপিয়ে বজ্রপাত হলো। শব্দের তীব্রতা কান ফাটানোর মতো। প্রচণ্ড ভয়ে শিউরে উঠল মেহিনুর। জলতপ্ত দুহাতে পাঞ্জাবিটা খামচে ধরতে উষ্ণক্রোড়ে আগলে নিল মাহাতিম। ওর মাথায় হাত বুলাতে বুলাতে নোমানকে জবাব দিল, ওরা ফলো করছে না নোমান, ওরা খুন করতে চাইছে। বুকটা কেঁপে উঠল। ঢোক গেল নোমান। হঠাৎ মনে পড়ল একজনের কথা। চোখের সামনে মনের ক্যানভাসে একটি মুখ ভাসল। সেই মুখটা নিষ্পাপ না, ভয়ঙ্কর। কতটা ভয়ঙ্কর বলার অপেক্ষা রাখে না। এই 2 বছরে যে চিত্র ধারণ করেছে সেটা এই ব্যক্তির জন্য। তার বসের জীবনে এই ব্যক্তি অভিশাপের মতো। ক্ষমতার জোরে ওই ব্যক্তি আজ প্রচুর অপকর্ম করেছে। কিন্তু এমনভাবে কাজ সারছে যেখানে কোনো প্রমাণ নেই। একদম হাতঝাড়া দিয়ে খালাস। এদিকে পুলিশ থেকে শুরু করে সবাই তার কথা শোনে। তার ইশারায় উঠে বসে। যদি একটুখানি এদিক ওদিক কেউ করে তাহলে পরিচয়ের পাশে মরহ লেগে যাবে। খুনের কথাটা মনে পড়তে চিন্তা কাটল ওর। ভাবনায় দুয়ার থেকে বাস্তবে ফিরল। বস যে কী জন্য টেনশন করছে এবার বুঝতে পারল সে। মাহাতিম পকেট থেকে ফোন বের করলেও নেটওয়ার্ক নেই। কাউকে কল দেওয়া যাচ্ছে না। নোমান হর্ন বাজাতে বাজাতে গাড়ি ছুটাচ্ছে। স্পিডের কাঁটা ৮০-র উপরে। বৃষ্টির তেজ কমে গেছে। এখনও গাড়ি দুটো হায়নার মতো আসছে। পুরো রোডে 3টে গাড়ি দাপাতে দাপাতে যাচ্ছে।
হঠাৎ পিছন থেকে অদ্ভুত ও জোরালো শব্দ হলো। মাথা পিছু ঘোরালো মাহাতিম। পরিস্থিতি অস্বাভাবিক দেখে গলা উঁচিয়ে বলল, হেড ডাউন নোমান। এক নিমেষের ভেতর মাথা ঝুঁকালো ওরা। বিকট শব্দ করে পেছনের সিটে চূর্ণ বিচূর্ণ হলো। পুরো গাছ চুরমার হয়ে লাস্টের গদিতে পড়ল। পেছন থেকে গুলি চালাচ্ছে। ভাগ্যিস নোমান আজ মাইক্রোটা এনেছিল, মাহাতিমের টয়োটো গাড়িটা আনেনি, না হলে কাচের টুকরোগুলো বিঁধে যেত ঠিকই। আবার মাথা উঠালো ওরা। খালি হাতে কিচ্ছু করা যাচ্ছে না। পাল্টা অ্যাকশনটা না নিলে ওরা পিছু ছাড়বে না। মাহাতিম কিছু করার পূর্বে অভাবনীয় অবস্থা হলো। দ্বিতীয়বারের মতো ব্রেক কষল নোমান। এবারের ব্রেকটা আগের মতো আকস্মিক ছিল না। দূর থেকে কিছু দেখতে পেয়ে ব্রেক কষল। সামনে থেকে আরও এক গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটা চিনতে পেরে নোমানের দম বন্ধ হয়ে আসলো। পুরো মুখে অকল্পনীয় ভয় এঁকে গেছে। অজান্তে নোমান স্টিয়ারিং থেকে হাত সরিয়ে ফেলল। সামনে আগত গাড়িটা জানালা দিয়ে পিস্তল ধরে আছে। একটু নড়চড় করলেই গুলি চালিয়ে দিবে, অথচ তাদের হাতে কিচ্ছু নেই। পিস্তলটা পর্যন্ত সঙ্গে রাখেনি। নোমান রোবটের মতো স্থির চোখে বলল, সা সা। নোমানের তোতলানো কথাটা বুঝতে পারল মাহাতিম। স্যার, আপনাদের হাতে পিস্তল নেই, অ্যাকশন কিভাবে নিব? 2 মিনিটের মতো স্থির রইল মাহাতিম। বুকের স্পন্দন অতিমাত্রায় বেশি। ক্রোধে আবদ্ধ মানুষটার প্রতি ভয় অনুভব করছে। নিজের প্রতি ধিক্কার, প্রচণ্ড আক্ষেপ, অসম্ভব ঘেন্না হচ্ছে। ভয়ের কাছে ঝুঁকে যাচ্ছে মাহাতিম। আজ যদি একা হতো, হায় যদি একা হতো! কে জানতো পিছনে এমন মানুষ আসবে? কে বুঝতো এভাবেও চক্রান্ত হতে পারে? নোমান নিঃস্ব, রিক্ত, শূন্য চোখে তাকিয়ে আছে। তাদের গাড়ি থেকে হেডলাইটের আলোটা অন অফ হচ্ছে। মাহাতিম এমনভাবে হেরে যেতে চায় না, পরিস্থিতির কাছে স্বীকার করবে না। কোনো চেষ্টা ছাড়া পরাজয় কাম্য না। নিজের বিচক্ষণ সূত্র ক্ষুণ্ণ হবে মোটেও চায় না মাহাতিম। আজ আবারও স্বস্তির মাথাটা ঘাঁটতে লাগলো। চোখের সামনে বিপদ, পিছনে মৃত্যু, এমন স্বস্তিতে ভাবতে লাগলো সে। ভাবতে ভাবতে হঠাৎ কিছু একটা মনে পড়ল তার। অন্ধকার ফুঁড়ে আশার আলো দেখতে পেলে যেমন স্বর্গ সুখ হয়, ঠিক তেমনই একটা সুখকর অনুভূতি হলো। ক্ষুরদার দৃষ্টিতে বাঁকা হাসলো মাহাতিম। খেলাটা তবে শুরু হোক। পিস্তল তাক করা, যে কোনো মুহূর্তে গুলি চালাবে। সামনেও গাড়ি, পেছনেও গাড়ি, রাস্তা পুরোপুরি ব্লক করা। ঝিরিঝিরি বৃষ্টি বইছে। আকাশ বিদীর্ণ হয়ে ফর্সা আলো ফুটতে ভূমি কেঁপে উঠল। প্রচণ্ড জোরে বজ্রপাত হলো। নোমান চোখ খিচে ফেললেও মাহাতিম পুরোপুরি শান্ত। ক্ষুরদার দৃষ্টিটা সামনের বজায় রেখে নোমানের উদ্দেশ্যে বলল, রুফটপ লাইটটা বন্ধ করো। নোমান ভীরু চোখে লুকিং মিররে তাকালো। বসের চোখ দুটো ঘোর বিপদের এখনো স্থির দেখাচ্ছে। একটুও চঞ্চল হয়নি। ঠোঁটের কোণে বাঁকা হাসির লেপন দেখে একটু ভরসা পেল নোমান। বাঁ হাত দিয়ে কাঙ্ক্ষিত জায়গায় তর্জনী চাপতে গাড়ির ভেতরটা অন্ধকার হয়ে গেল। আর দেখতে পেল না লুকিং মিরর। চাপা উদ্বেগ ও উত্তেজনার ভিতর বুক ধুকধুক করছে। গলা শুকিয়ে তৃষ্ণার্ত পথিকের মতো অবস্থা। তখনই চোখের সামনে একটা দৃশ্য উদয় হলো। গাড়িতে বসা লোকগুলো টার্গেট ঠিক করেছে। গুলি চালাতে কয়েক সেকেন্ডের মাত্র বাকি। অবস্থা গুরুতর দেখে চোখ বড় বড় করল নোমান। ঠোঁট ফাঁক করে মুখে হাঁ করতেই পেছন থেকে আজ্ঞাসুর ভেসে আসলো, তাড়াতাড়ি গদি উঠাও নোমান, অ্যাকশনে নামো, কুইক। কঠিন আজ্ঞাটা শুনতে না শুনতেই সিট বেল্ট খুলল নোমান। উত্তেজনার চোটে হাত নড়তে চাইছে না। নোমান আতঙ্কের সাথে পাশের সিটে বসল। অন্ধকার সুযোগ নিয়ে এক টান মেরে শক্ত গতিটা উঠালো। সেখানে দুটো রিভলভার। চোখ ঝলসানো আনন্দে চমকে উঠল নোমান। বস এত সুন্দর কাজ করেছে। গদির নিচে অস্ত্র। খুশির প্রথম রেসটা কাটিয়ে না উঠতেই চটাস করে কাজ ভেঙে উঠল। শটান মেরে ঝুঁকি পড়ল নোমান। সামনের গাড়ি থেকে সামনের গুলি চালাচ্ছে। কোনো থামাথামি নেই। মাথা নোয়ানের ফলে একটা গুলিও টার্গেট মতো লাগছে না। বৃষ্টির সাথে সাথে টুংটাং গুলির শব্দ হচ্ছে। পেছন থেকে মাহাতিম রাগে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে দাঁত চিবিয়ে বলল, একটা চড় লাগাবো বেকুব। বসে বসে গুলি খেতে চাচ্ছ? তাড়াতাড়ি রিভলভারটা উঠাও। বিপদাপন্ন পরিস্থিতিতে ভুল করেছে নোমান। রিভলভারটা না তুলে উল্টে ঝুঁকে রয়েছে সে।
যেই পর্যন্ত রিভলভারটা হাতে না আসবে সেই পর্যন্ত বিপদ। চটজলদি একটা রিভলভার তুলল নোমান। জীবনের সবচেয়ে বড় রিস্কটা চাক্ষুষ করে এক নাগাড়ে গুলি চালালো। পরপর এক রাউন্ড গুলি চালাতেই সামনের গাড়িটা থামলো। প্রচণ্ড হাঁপাচ্ছে নোমান। বুক উঠানামা করার অবস্থায় রিভলভারটা দুহাতে ধরে আছে। নোমান কয়েক মিনিটের জন্য সামনের গাড়িকে থামিয়ে দিয়েছে। সেই সুযোগে গাড়িটা জানালার বন্ধ করে কিছুটা পিছিয়ে গেল। নোমান দৃশ্যটা দেখতে দেখতে রিভলভারটা নামিয়ে হাঁপানির সুরে বলল, স্যার, স্যার, ওরা পিছাচ্ছে, ওরা পিছিয়ে যাচ্ছে। এখন কি করব স্যার? রাস্তা এখনো ব্লক, ওরা আমাদের ছাড়েনি। বেরোনোর উপায় পাচ্ছি না, বৃষ্টির জন্য নেটওয়ার্ক নেই। রেস্কিউ টিমকে ডাকতে পারবো না। সামনে পেছনে দুটো গাড়িতে মোটামুটি 10-12 জন। ওদের সবার কাছে অস্ত্র। এই মুহূর্তে মাহাতিমের তীক্ষ্ণ দৃষ্টি বিপদস্যার সূত্র মেলাতে ব্যস্ত। দোকানে নোমানের সমস্ত কথা শুনলেও মাথা খাটাচ্ছে অন্যদিকে। তার বিচক্ষণ দৃষ্টি বলছে এটাই মোক্ষম সুযোগ, আর দেরি নয়। মাহাতিম চট করে মাথা ঘুরিয়ে ডান দিকে তাকালো। সেদিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে ঘুমন্ত মেহিনুরের মাথাটা বুক থেকে তুলল। উষ্ণ দেহটা কোলের উপর বসিয়ে গায়ের সাথে মিশাতেই ছোট্ট বাচ্চার যেমন কোলে বসে মাথাটা কাঁধে রাখে, গলা ও ঘাড়ের মধ্যখানটা মুখ লুকায়, দুখানি হাত জড়সড় করে গলা পেঁচিয়ে ধরে। মেহনুর জ্বরের ঘোরে শীতের কাঁপুনি নিয়ে মাহাতিমকে জড়িয়ে ধরল। মাহাতিমের বাঁ কাঁধে কাছে ছোট্ট মুখটা গুজিয়ে দিল। দাঁত লাগা শীতে ঠকঠক করছে মেহিনুর। বাইরে বৃষ্টি যেন রুদ্রে রুদ্রে শীত লাগিয়ে দিচ্ছে। একটুখানি উষ্ণতার জন্য ছটফট করছে। অস্থির চঞ্চল পাখির মতো সাদা পাঞ্জাবির কলারটা দুমড়ে মুচড়ে দুহাতের মুঠোয় খাবলে ধরেছে। ঠকঠকানো শীতে দাঁত কিরমির করতেই মাহাতিম ওর গরম কানটায় মুখ ঠেকিয়ে বলল, শীত করছে। কথা বলতে পারল না মেহিনুর। দাঁতে ঠকঠক করতেই মাথাটা দুর্বলভাবে উপর নিচ দুলালো। উত্তর পেয়ে পায়ের নিচটায় হাত দিল মাহাতিম। সেখানে থাকা ট্রাভেল ব্যাগে পানির বোতল, শুকনো খাবার, পাতলা কম্বল ও শুকনো তাওয়ালে থেকে স্প্রের কম্বলটা টান মারল। কম্বলটা বের করে সম্পূর্ণ ভাঁজ খুলে দুপাশে টান টান করলো। কম্বলটা পুরোপুরি মেলতেই দুহাতে মেহিনুরকে ঢেকে দিল। আবারও কানের কাছে ঠোঁট ঠেকিয়ে নির্মল সুরে বলল, শুধু 10 মিনিট, হ্যাঁ, শুধু 10টা মিনিট একটু কষ্ট করো। শক্ত করে জড়িয়ে ধরো। আমি কাজটা শেষ করিনি। নড়াচড়া করো না। আমার লক্ষ্মী বউয়ের মতো শান্ত থেকো। গুলির আওয়াজ চলবে, ঠিক আছে? ভয় পেও না, কোনো ভয় নেই। এই যে কম্বল দিয়ে ঢেকে দিয়েছি না। কোথায় লুকিয়ে আছো জানো তো? চুপ করে লুকাও। মেহনুর মাথা দুলে সায় দিল। কম্বলের ওম ও মাহাতিমের উষ্ণতা পেয়ে গুটিয়ে গেল সে। আরও দুরূহভাবে মাহাতিমকে ঘাড়টা জড়িয়ে ধরল। মেহনুরকে আশ্বস্ত করে বুক ভর্তি দম নিল মাহাতিম। চড়া দৃষ্টি এবার সামনের দিকে। পাঞ্জাবির স্লিপ দুটো গোটাতে গোটাতে তেজালো কণ্ঠে বলল, গিভ মি দ্য রিভলভার, থ্রো ইট। সামনের গাড়ি থেকে চোখ সরালো নোমান। বসের হুকুম পেয়ে অন্য রিভলভারটা হাতে নিল। এখন টান টান উত্তেজনা চলছে। বস কি করতে চাইছে নোমান জানে না। রিভলভার যেহেতু চাইছে তার মানে প্রস্তুত থাকা দরকার। নোমান কথা মতো রিভলভারটা পেছনের দিকে ছুড়ল। হাতটা শূন্য উঁচাতে ক্যাচ করলে মাহাতিম। ডান হাতের লোডেড রিভলভারটা নিধি তর্জনী আঙ্গুলে বাই বাই ঘুরিয়ে 3 আঙ্গুলের কবজা ধরল। সেফটি লক খুলতে খুলতে স্বস্তির গলায় বলল, গাড়ি স্টার্ট দাও। একবারে সামনে, একবার পেছনে, একদম ডান দিকের মোড়। 1000 সিসি স্পিড সম্ভবত জানো? জি স্যার, নো টেনশন, স্টার্ট দিচ্ছি, আপনি শুরু করুন। জুনিয়রের পূর্বজ্ঞান দেখে গর্বসূচকে হাসল মাহাতিম। রিভলভারটা প্রস্তুত। নোমান সমস্ত আতঙ্ক চোর করে আত্মকর্মে লিপ্ত। স্টিয়ারিং ধরে গাড়ি স্টার্ট দিতে বৃষ্টির উল্লাসধ্বনির মধ্যে ইঞ্জিন গঙ্গিয়ে উঠল। তৎক্ষণাৎ কালক্ষেপ না করে বাকি দুটো গাড়িও হুঙ্কার দিয়ে ফেলল। নোমান কানে শুনতে পেল বসের আগাম খেলা। মনে মনে কাউন্টিং শুরু করলো সে। থেমে থেমে 1, 2, 3 বলতে না বলতেই ফুল স্পিডে গাড়ি চালালো নোমান। পেছন থেকে মাহাতিম এক চোখ বন্ধ করে টার্গেট মতো শ্যুট করছে। আকাশ যেন ভারী হয়ে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করলো। দিনের আলো চারিদিকে ফুটতেই নোমানের সামনের দিকে গাড়ি টানলো। লাগালো এক ধাক্কা। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গর্জে উঠল আকাশ। তবুও থামিনি নোমান। আবার স্টিয়ারিং ধরে প্রচণ্ড জোরে পিছিয়ে ঠেলল গাড়ি। ফের লাগলো ধাক্কা। পরপর 2 দফা ধাক্কার চোটে খেই হারালো গাড়ি দুটো।
অবস্থা খারাপ, সামনের কাজ ভেঙে শেষ। আকাশ যেন প্রকৃতির হিংস্র ও মুষলধারায় কীর্তি দেখে গর্জন ও তর্জন করছে। সুযোগে দ্বিতীয় দফার কোপ ফেলল নোমান। ডান দিকের পরিত্যক্ত জমিতে গাড়ি ছুটল সে। আকাশের বেড়াজালে ফেটে শুভ্র আলোটা পরিষ্কার হয়ে ফুটছে। সেই কয়েক সেকেন্ডের আলোতে জমির শেষটা দেখতে পেল মাহাতিম। রাস্তা বেরিয়ে গেছে। কাঁচা জমিতে বেশ দক্ষতার সাথে গাড়ি হাঁকালো নোমান। বিরাট জঙ্কি পেরিয়ে শেষমেশ পাকা রাস্তায় উঠল। পেছন থেকে ওই দুটো গাড়ি আসছে কিনা সাইড মিররে দেখল। বহুদূর থেকে হেডলাইটের উৎস আলো আসছে। এখনো পিছু ছাড়েনি ওরা। নোমান ব্যাপারটা দেখার পর শান্ত স্বাভাবিক রইল। হুড় হুড় করে ৮০, ৮৪, ৯০ ছুঁয়ে স্পিডে কাটা বাড়াতে লাগলো। গো গো শব্দের জনশূন্য হাওয়াতে গাড়ি ছুটছে। ঠিক আধ ঘন্টার মধ্যেই কয়েক গজ দূরে কালো গাড়িটা ছুটে আসলো। মাথা পিছু ঘুরিয়ে গাড়িটার অস্তিত্ব দেখলো মাহাতিম। বাঁ হাতে মেহিনুরের পিঠটা একদম বেষ্টন করে ফেললো। ডান হাতের রিভলভারটা কাছের জানালার বরাবর উঠালো। নিশানা মাফিক তাক করতেই ট্রিগারে আঙ্গুল চাপল সে। সাথে সাথে চলন্ত গাড়ির টায়ারটা ভয়ঙ্কর শব্দে ব্লাস্ট হলো। মুহূর্তের ভেতর গঙ্গানো চিরে বজ্রপাত ঘটল। গাড়িটা ডান কাত হয়ে হেলে গেছে। পথ থেকে বিচ্যুত হয়ে চাকাগুলো গোল গোল ঘুরছে। রিভলভারটা নামিয়ে হাতটা সরিয়ে ফেলল মাহাতিম। কাজ শেষ। অস্থির চিত্রে পায়চারি করছে রজনী। তার হাতে কালো কভারের ফোন। অপেক্ষা করছে কলের জন্য। গুরুত্বপূর্ণ কলটা আসেনি। কখন আসে কে জানে। এখনো কেন আসলো না? এত দেরি হওয়ার তো কথা না। তাহলে কি কিছু হয়েছে? একবার নিজ থেকে ফোন দেবে, কিন্তু কল দেওয়ার তো বিপদ। ওরা বলেছে কাজ শেষ হলে নিজেরাই প্রাইভেট নাম্বার থেকে জানিয়ে দেবে। কিন্তু এখনো তো কল এলো না। মুখ তুলে দেয়াল ঘড়িতে তাকালো। রাত 11:30। আকাশটা চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি নেই। বোধহয় অন্য কোথাও বৃষ্টি হচ্ছে। কল দেওয়ার কথা 11টার দিকে। এখন দেখি আধ ঘন্টা লেট। তাহলে কি সত্যি সত্যি বিপদ হলো? রজনী এবার না পারতে ভাইকে ফোন দিল। আনসারি নিবাসে কেউ নেই, শুধু বিশ্বস্ত চাকর সিরাজ আছে। বুড়োটা যক্ষের মতো পুরো বাড়িটা পাহারা দিচ্ছে। কয়েক টোন যেতেই কলটা রিসিভ হলো। অপর প্রান্ত থেকে মাতাল সুরে বলল, রজু। রজনী ভ্রুকুচকে পায়চারি থামালো। বিস্ময়কর চাহনি নিয়ে ঢোক গিল সে। আবার মুখ তুলে ঘড়ির দিকে তাকালো। ফোনের ওপাশ থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছে। একটা নারী কণ্ঠের চাপা আর্তস্বর শুনতে পেল রজনী। এরপরই সেটা যেন চেপে ধরল কেউ। কণ্ঠের জায়গায় গঙ্গানি শুনছে সে। দু চোখে বিমূঢ় ভাব প্রকাশ করে রজনী ভয়ে ডুবল। বড় ভাইয়ের এই নিকৃষ্ট স্বভাবের জন্য না জানি সব ভস্ম হয়। এসব নিয়ে ইদানিং ভয় পায় রজনী। সেদিন সেই ছবিটা দেখানোর পর থেকে ভাই যেন আগ্রাসী হয়ে গেছে। ছবিতে বারবার আঙ্গুল রেখে বলছে, একে আগে আমার কাছে পাঠাবি, কয়েকদিন আমার কাছে থাকবে, কোনো বাড়াবাড়ি করবি না, আমি সময় মতো তোর কাছে পাঠিয়ে দেব। রোজু একটা উত্তর দে, খাঁটি উত্তর দিবি। এমন টকবক আগুন রেখে আনসারি কিভাবে থাকে? চোখ পড়লেই মাথা নষ্ট। আমার মাথাটা ঝিঝি করছে। তুই এক কাজ কর তো, বরফ কুচি ছেড়ে এক গ্লাস পানি নিয়ে আয়। ছবিটা দেখে শান্তি পাচ্ছি না। একে বাস্তবে লাগবে। বাঁ হাতের ঘড়িতে এক পলক তাকালো মাহাতিম। 2:20। বৃষ্টি আর কমেনি। রিক্সের জন্য আসতে চালাচ্ছে নোমান। আর কিছু পথ বাকি। গাড়ির ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। মেহিনুর জ্বর কমেনি। লম্বা চুলটা ডান হাতে পেঁচিয়ে পেঁচিয়ে খোপা পাকালো মাহাতিম। ওর পিপাসা কাতর ঠোঁটের কাছে বোতল কাত করলো। ঢোক ঢোক করে পানি খেলো মেহিনুর। অবশিষ্ট পানিটা ছোট্ট রুমালটা ভিজিয়ে নিল মাহাতিম। চিপড়ে বাড়তি পানিটা ফেলে জ্বরতপ্ত মুখটা মুছিয়ে দিল। আস্তে করে হাত দুটো কম্বলের নিচে ঢুকালো। ডান হাতে ভেজা রুমাল, বাঁ হাতে ধরল গরম দেহটার ঘাড়ে। খোলা পিঠের আব্রুতে রুমাল রাখলো মাহাতিম। নিঃশব্দে সারা পিঠময় জুড়ে ছুঁয়ে দিতে লাগলো। পুড়ে যাওয়া আস্তরণে যখন ঠান্ডা কিছু চাপা হয়, যখন জায়গাটা ব্যথানাশ হয়ে মনে প্রাণে অদ্ভুত শান্তি যোগায়, ঠিক তেমনই আরামবোধে পরিপূর্ণ হলো মেহিনুর। পিঠ জুড়ে শীতল স্পর্শের চালনায় সর্বাঙ্গে সুখকর অনুভূতিটা ছড়িয়ে পড়ল। পাঞ্জাবির কলার ছেড়ে ডান হাতটা নামালো সে। মাহাতিমের শক্ত বুকটার বাঁদিকে দুর্বল হাতটা রাখলো।
হাতের তালুর নিচে মাংসল পিণ্ডটা কাঁপছে, অবিরাম স্পন্দগুলো খুব টের পাচ্ছে মেহিনুর। লম্বা লম্বা আঙ্গুলে মৃদুভাবে ছুঁয়ে দিতেই মাহাতি মুচকি হাসি দিল। কণ্ঠ খাটো করে স্বচ্ছ গলায় বলল, ইশারাটা বুঝতে পেরেছি ম্যাডাম, ধৈর্য ধরতে হবে। চাইলেই এই মুহূর্তে কিছু করা সম্ভব না। গাড়িতে আছি তো, বাসায় যাই, তারপর কেসটা দেখছি। ইঙ্গিতটা কিসের ছিল বুঝতে পেরেছে মেহিনুর। ঠোঁট কাটা মানুষটার কথা শুনে এমন মুহূর্তে হাসি পাচ্ছে। মেহিনুর ফিক করে হাসতে হঠাৎ চোখের পর্দা রুগ্ন মুখটা ভেসে উঠল। ফ্যাকাশে মুখ, শুষ্ক ঠোঁট, বলশূন্য হাত, কঙ্কালসহা দেহটা আর নেই। মনে পড়তেই বুকটা এফোর ওফোর করে যেন ছিঁড়ে গেল। মাহাতিমের প্রশস্ত কাঠটা কপাল থেকে কেঁদে উঠল মেহিনুর। ঝরঝর করে বাইরে বৃষ্টির মতো তারও নয়ন দুটিতে ঘোর বর্ষা নামল। হাউমাউ করে কাঁদতে লাগলো সে। সাদা পাঞ্জাবের কাঠটা চোখের শোকাহত অশ্রুতে ভিজে যাচ্ছে। ড্রাইভে থাকা নোমান নীরব মূর্তির মতো শুনছে। শরীরটা কি অসুস্থ! এই জ্বরের জন্য সারি এখন টেনশন করছে। নোমান যদি জানতো একটা শোকাচ্ছন্ন মানুষকে কি করে সুস্থ করা যায়, তাহলে বলতে একটু কার্পণ্য করতো না। কেন জানি ম্যাডামের আর্তনাদটা খুব দুঃখ দিচ্ছে। কাছের কেউ হারালে এত যন্ত্রণা হয়, এত কঠিন যন্ত্রণা। নোমান নিজের পরিবার নিয়ে খুব চিন্তায় পড়ল। সে তো তাদের জন্যই এত দূরে দূরে থাকছে। যদি বাড়ি থেকে এমন একটা ভয়াবহ সংবাদ চলে আসে! নোমান দ্রুত মাথা ঝাড়া দিয়ে চিন্তাটা উপড়ে ফেলল। নিজের ঠোঁটটায় জিভ ছুঁয়ে বলল, স্যার, সামনে একটা আর্মি ক্যাম্প আছে, যদি বলেন তাহলে ওখানে ম্যাডামের জন্য। সিরিয়াস কথার মাঝে বাদ সাধল মাহাতিম। কোনো ভনিতা না করে পরিষ্কার জানিয়ে দিল, আমি একা নই, বারবার একই কথা রিপিট করব না। ক্যাম্পে থামানোর চেষ্টা করবে না। ওদের সাথে কুশল বিনিময় করতে আসেনি। ডিরেক্ট কোয়ার্টারে গাড়ি থামাও। মাহাতিমের স্পষ্ট আদেশ শুনে সেই মতো কাজ করল। গাড়িটা ক্যাম্পের কাছে থামালো না, ভেজা সড়ক মরিয়ে গন্তব্যের দিকে ছুটল। পথিমধ্যে কোথাও দেরি করল না। শেষের 1 কিলোমিটার পথ মাত্র কয়েক মিনিটে টানল। রেসিডেন্সিয়াল এরিয়াতে পৌঁছে গেছে। গেট দিয়ে ঢুকতেই দুপাশের দারোয়ান পা ঠুকে সেলুট করল। নোমান মাথা নাড়িয়ে সায় জানালো, এখানে ত্রিসীমানার ভেতরে তাদেরই দাপট। অন্য কোনো যানবাহন ভুলে এখানে ঢুকে না। সবসময় সিকিউরিটি সিস্টেমে ঘেরা থাকে, অনুমতি ছাড়া কেউ প্রবেশ করে না। রাস্তার দুধারে সারি সারি ল্যাম্পপোস্ট। লম্বা ল্যাম্পপোস্টের মাথায় মস্ত গোলাকার বাতি। সেখান থেকে উজ্জ্বল আলো রাস্তাটা ফকফকা দেখা যাচ্ছে। নোমান এবার স্পিড কমিয়ে তুলনামূলক করল। পেছন থেকে মাহাতিম পথ নির্দেশনা দিচ্ছে। সদ্য পাওয়ার অফিসিয়াল কোয়ার্টার মাত্র কয়েক ঘন্টা আগে পেয়েছে। এটা অবশ্য তার জন্য বরাদ্দ ছিল, কিন্তু এতদিন সে চূড়ান্ত আবেদন করেনি। তবে আজ করার সাথে সাথেই অফিস থেকে গ্রাইন্ড করে দিয়েছে। অ্যাপার্টমেন্টের রাস্তা ধরে সোজাসুজি 20 মিনিট গেল। এরপর থামলো কোয়ার্টারের কাছে। গেটের বাইরে গাড়ি থামাতেই দুবার হর্ন বাজালো নোমান। বন্ধ গেটটা থেকে ছোট একটা দরজা খুলে গেল। সেখান দিয়ে বেরোলো দুজন প্রশিক্ষণপ্রাপ্ত সিকিউরিটির স্টাফ। দুজনের হাতে রাইফেল, মাথায় কালো টুপি, পায়ে শক্ত বুট। সেই বুট জুতা ঠকঠক করে গাড়ির কাছে এসে দাঁড়ালো। মাহাতিম জানলার কাঁচটা একটু নামিয়ে নিলে দুজনের সশস্ত্র ভঙ্গিতে সেলুট করলো। দ্রুত ছোট গেট দিয়ে ফিরে বড় গেটটা খুলে দিল। দুপাশ থেকে গেটটা খুলে যেতেই গাড়িটা স্টার্ট দিল নোমান। সোজা ভেতরে ঢুকে কোয়ার্টারের দোরগোড়ায় থামলো। বিছানায় শুয়ে আছে রজনী। রুমটা অন্ধকার। কপালের উপর কবজি ফেলে এখনো চিন্তা করছে। কতবার যে ঘড়ি দেখলো সে হিসেব নেই। নিঃশব্দ রুমটার ভেতর রিংটোন বাজছে। ফরফর করে উঠে বসলো সে। ফোনটা হাতে নিয়ে অস্থিরভাবে রিসিভ করলো। উৎকণ্ঠার সাথে বলল, গাধার বাচ্চা, তোদের বলেছি না কল দিতে? দিয়েছিলি? কোথায় ছিলি এতক্ষণ? কল দিচ্ছিস না কেন? খবর বল, তাড়াতাড়ি খবর বল। যদি একটা উল্টাপাল্টা কথা শুনি, তোদের ছাল উঠিয়ে লবণ ঘষবো। ওপাশ থেকে গালিটা তোয়াক্কাই করল না। কণ্ঠে একটা ক্ষমতাবান ভাব ফুটিয়ে বলল, চেতাচেতি কমায়া কইরেন, আমি এইসব পছন্দ করি না। যারে মোল্লাবাড়ি থিকা তুইলা আনতে কইছিলেন, শরীরে তুইলা আনন যায় নাই। ক্যাডা জানি মরছে, আজকাল নাগাল পাই নাই। আমাগর এক গাড়ি উল্টাইয়া দিছে।
আর শুনেন, আপনার ভাই নতুন মালটারে মাইরে ফেলাইছে। আমারে ক্ষতিপূরণটা দিয়েন কইলাম, মাইয়াডা ওই লাইনে নতুন আসিল। আপনার ভাইয়া কামটা ঠিক করলো না। নেতা মানুষ হইয়া ইমেজ যে নষ্ট হইব, সেই হুঁশটা হ্যার একটুও নাই।